শীতে তার ঠোঁটগুলো থরথর করে কাঁপছে। তার সেই কাঁপা ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিলাম, বড় আবেশে চোখ বন্ধ করে ফেলে সে। বৃষ্টির বেগ ক্রমশই বাড়ছে, সেই সাথে বাড়ছে ভালোবাসার গভীরতা। ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে নীরাত। একবার হাত ঘড়ির দিকে তাকালো। ঘড়ির কাঁটা 11টা ছুঁই ছুঁই। আকাশে মেঘ ডাকছে, হয়তো বৃষ্টি নামবে। মা হয়তো তার অপেক্ষায় এখনো না খেয়ে আছে। অফিসে একটা জরুরি মিটিং ছিল, নয়তো 10টার আগেই বাড়ি ফিরে সে। রাস্তা ফাঁকা, মানুষজন নেই তেমন এই রাস্তায়। আনমনে গাড়ি চালাতে চালাতেই হঠাৎই ব্রেক কষে সে দ্রুত গাড়ি থেকে নামে। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে রাস্তার পাশে, অথচ কেউ ধরেনি পর্যন্ত। অবশ্য এখানে মানুষজনও নেই। গাড়ির সামনে যায় নীরাত। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখে একটা যুবক কিছুটা আহত, তবে মাথায় আঘাতের ফলে অজ্ঞান হয়ে গেছে। আর কিছু না ভেবে তাকে নিজের গাড়িতে নিয়ে হাসপাতালের দিকে ছুটে চলে সে। বারবার ভাইকে কল দিয়ে যাচ্ছে রৌদ্রি। এত দেরি তো হয় না ভাইয়ার বাসায় ফিরতে। ফোন রিং হচ্ছে ঠিকই, তবে ওপাশ থেকে রিসিভ হচ্ছে না। ভাইয়ার চিন্তায় ভাবির অবস্থা প্রায় কাঁদো কাঁদো। তুমি এত চিন্তা করো না তো ভাবি, হয়তো ভাইয়ার ফোনটা চুরি হয়ে গিয়েছে অথবা কোথাও হারিয়ে ফেলেছে, সেজন্যই ধরতে পারছে না। ভাবি এবার কেঁদেই দিল, হেঁচকি তুলে বলল, ফোন হারালে কি হয়েছে? এত দেরি তো ওর হয় না। ও তো অনেক আগেই চলে আসে। তোর কি মনে হয় ও এখন রাস্তায় রাস্তায় ফোন খুঁজে বেড়াচ্ছে? ভাবির কথার কি উত্তর দিবে বুঝতে পারে না রৌদ্রি। আরও কয়েকবার ফোন করে রিদানের ফোনে, কিন্তু না, এবারও রিসিভ হলো না। আমি বরং ম্যানেজার আঙ্কেলকে একটা কল দেই। দে, তাড়াতাড়ি দে। ম্যানেজারের নাম্বারে ডায়াল করার আগ মুহূর্তে রিদানের কল আসে। ভাইয়া ফোন দিয়েছে বলে দ্রুত রিসিভ করে রৌদ্রি। প্রচণ্ড উৎকণ্ঠ নিয়ে বলে ওঠে রৌদ্রি, হ্যালো ভাইয়া, কোথায় তুমি? ফোন ধরছিলে না কেন? কখন আসবে? এত দেরি হচ্ছে কেন? ঠিক আছো তো তুমি ভাইয়া? একসাথে এতগুলো প্রশ্ন শুনে হকচকিয়ে যায় নীরাত। তবুও নিজেকে স্বাভাবিক রেখে বলে, আপনি একটু শান্ত হন মিস। আপনার নিজের ভাইয়ের ফোনে অন্য মানুষের গলা শুনে বেশ অবাক হয় রৌদ্রি। মুহূর্তেই রাগে ধপ করে জ্বলে ওঠে। এতক্ষণে উৎকণ্ঠ মিশ্রিত গলায় মুহূর্তেই রাগী ভাব চলে আসে। এই, কে আপনি? এই চোর নাকি? ভাইয়ার ফোন চুরি করেছেন তাই না? 1 মিনিট, আপনি আবার ভাইয়াকে কিডন্যাপ করেনি তো? হ্যাঁ? আরে কি সব উল্টাপাল্টা বকছেন আপনি? মিস্টার রিদান, মানে আপনার ভাইয়ের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? ভাইয়া কোথায়? বলতে বলতে কথার মাঝেই কেঁদে দিল রৌদ্রি। মেয়েটার এমন হঠাৎ কান্নায় অপ্রস্তুত হয়ে গেল নীরাত। মেয়েটার কান্না শুনে কেন জানি প্রচণ্ড খারাপ লাগছে ওর। সে নিজেও জানে না কেন। নরম গলায় বলল, কাঁদবেন না মিস, আপনার ভাইয়ের কিছু হয়নি, উনি ঠিক আছেন। আপনি বা ওনার ফ্যামিলি কেউ একটু হসপিটালে আসুন। হসপিটালে পৌঁছে তড়িঘড়ি করে দোতলায় ছুটল রৌদ্রি। ফোনের লোকটার কথা বলা কেবিনের সামনে এসে দাঁড়ায় সে। একটা লোক, না, লোক বলা উচিত নয়, একটা ছেলে দাঁড়িয়ে আছে উল্টো দিকে ঘুরে, ফোনে কথা বলছে। সামনে এগোতেই কিছু কথা কানে এলো ওর। হ্যালো মা, তুমি খেয়ে নাও, আমার ফিরতে দেরি হবে। একটা জরুরি কাজে আছি, তুমি খেয়ে ঘুমিয়ে যাও, নয়তো কিন্তু অসুস্থ হয়ে পড়বে। ওষুধগুলো খেয়ে নিও মনে করে। ওপাশ থেকে কি বলল বুঝতে পারল না রৌদ্রি। আমি এসে খেয়ে নেব, তুমি ঘুমিয়ে যেও, জেগে থেকো না। এক্সকিউজ মি, আপনি কি ফোন দিয়েছিলেন? পিছন থেকে কারো মিষ্টি গলার ডাক শুনে ভ্রু উঁচিয়ে পিছনে ফিরে নীরাত আচ্ছা রাখছি, শুভরাত্রি। বলে ফোনটা কেটে দেয়। সচেতন দৃষ্টিতে মেয়েটার দিকে তাকায়। মেয়েটার পরনে একেবারেই সাদামাটা একটা সালোয়ার কামিজ, মাথায় ওড়না দিয়ে ঘোমটা দেওয়া, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, চোখ দুটো লাল হয়ে আছে কান্না করার কারণে। জি, আমি ফোন দিয়েছিলাম। আপনার ভাইয়া কেবিনে আছে, ডক্টরের সাথে কথা হয়েছে আমার। তেমন গুরুতর কিছু হয়নি ওনার, মাথায় হালকা আঘাত পেয়েছে আর হাতে একটু কেটে গেছে, ব্যান্ডেজ করে দেয়া হয়েছে। আপনারা ভেতরে গিয়ে দেখা করে আসেন। জি আচ্ছা, ধন্যবাদ। ভাইয়ের সাথে দেখা করে ক্যাবিন থেকে বেরিয়ে এলো রৌদ্রি। ভাবি এখনো ভিতরে আছে।
ডাক্তারের সাথে কথা বলছিল নীরাদ। রদ্রিকে বের হতে দেখে একবার তাকিয়ে আবারও কথায় মনোযোগী হয়। রদ্রি ধীর পায়ে যেয়ে নীরাদের পাশে দাঁড়ায়। লোকটাকে তখন কত কিছু বলেছে, অথচ এই লোকটাই ওর ভাইকে হসপিটালে নিয়ে এসেছে। নিজের মধ্যেই একটা অপরাধবোধ কাজ করছে। রদ্রিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নীরাদই বলে ওঠে। কিছু বলবেন? নীরাদের ডাকে ভাবনা থেকে বেরিয়ে আসে রদ্রি। আমতা আমতা করে সে কি বলবে বুঝে উঠতে পারে না। নীরাদ নিজ শব্দে হাসে। মেয়েটাকে বেশ স্বাভাবিক লাগছে এখন। আপনার ভাইয়াকে বাড়িতে নিয়ে যেতে পারবেন, ঠিকমতো যত্ন নিলেই সুস্থ হয়ে যাবে। আর এই যে, এটা নিন। বলে একটা প্যাকেট বাড়িয়ে দিল রদ্রির দিকে। রদ্রি প্যাকেটটা নিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। এটার মধ্যে মেডিসিন আছে, সাথে প্রেসক্রিপশনও। টাইমলি খাইয়ে দেবেন। এবার আরও একটু কাঁচুমাচু হয়ে যায় রদ্রি। এই অসম্ভব ভালো লোকটাকে সে কিনা চোর বলে দিল। আসলে তখনকার কথায় আমি কিছু মনে করিনি। আপনি নিতান্তই বাচ্চা মেয়ে, না বুঝে বলে ফেলেছেন। বাচ্চাদের কথা ধরতে নেই, সো ইটস ওকে। বলে একটা মিষ্টি হাসি দিল নীরাদ। হাসিটা মিষ্টি হলেও রদ্রির কাছে সেটা গা জ্বালানো মনে হলো। লোকটা তাকে ঠান্ডা মাথায় অপমান করে দিল। আপনার আমাকে বাচ্চা মনে হচ্ছে? আপনি কি নিজেকে কোনোভাবে বয়স্ক প্রমাণ করতে চান? ওকে ফাইন, যান, আপনি বাচ্চা নন, একজন বয়স্ক মহিলা। এবার খুশি? রাগে এবার কান্না পেয়ে গেল রদ্রির। নীরাদ আবারও অপ্রস্তুত হয়ে যায়। মেয়েটা কখন কি করে বোঝা যায় না। যখন তখন কান্না করে, রেগে যায়, আবার স্বাভাবিক হয়ে যায়। সে তো একটু মজা করছিল, কিন্তু মেয়েটা যে সিরিয়াসলি নেবে সেটা বুঝতেই পারে নাই। আরে আমি মজা করছিলাম। আপনি কাঁদছেন কেন? কাঁদবেন না প্লিজ। কাঁদলে কিন্তু আপনাকে সত্যিই বাচ্চা মনে হবে। জোর গলায় চেঁচিয়ে ওঠে রদ্রি। কাচ্ছি না আমি। বলে কেবিনের দিকে হনহন করে হেঁটে যায়। রদ্রির পিছে পিছেই কেবিনে ঢুকে নীরাদ। রিদানকে উদ্দেশ্য করে বলে। চলুন, আপনাদের বাসায় পৌঁছে দিয়ে আসি। রিদান কিছু বলতে যাবে তার আগেই রদ্রি বলল। আমরা একাই যেতে পারবো। রদ্রির কথাকে সম্পূর্ণ অপেক্ষা করে নীরাদ বলল। এত রাতে সিএনজি পাবেন না ভাইয়া। তোরা গাড়িতে আসিসনি? না, আঙ্কেল তো ছুটিতে। ও নিশাদ, তুমিও তাহলে এই পৌঁছে দিয়ে আসো, আমাদের বাসা কাছেই। জি ভাইয়া, অবশ্যই, আপনারা আসুন। রদ্রির বাসার সামনে থামল নীরাদের গাড়ি। ভাবি আর ভাইয়া ওনাকে ধন্যবাদ জানিয়ে ভেতরে চলে গেল। রদ্রি গাড়ি থেকে ব্যাগটা নিয়ে ভেতরে ঢুকতে যাবে, তখনই নীরাদ বলল। মিস রৌদ্রি, জি। আপনার ভাইয়ার ফোন আর ওয়ালেট ওনার পকেটে পেয়েছিলাম, আর তখন এর জন্য সরি। আমি আপনাকে কাঁদাতে চাইনি। আপনি খুবই মিষ্টি একটা মেয়ে। ভাইয়ার খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। বলে একটা মুচকে হাসি দিল নীরাদ। চেহারার সারা দিনের ক্লান্তি ফুটে উঠেছে। কিছুক্ষণ আগে যতটা অসহ্যকর লাগছিল লোকটাকে, এখন ঠিক ততটাই ভালো লাগছে। কি চমৎকার আমায়িক হাসি। অনেক কিছুই বলতে ইচ্ছা করছিল, তবে কিছুই বলতে পারল না। আল্লাহ হাফিজ। নীরাদ গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। রোদ্রিও ভেতরে ঢুকে গেট লাগিয়ে দিল। এটাই কি শেষ দেখা, নাকি কেবলই শুরু? আকাশে এখনো মেঘ ডাকছে, হয়তো জানান দিচ্ছে শুভ সূচনার। সকালে ভাইকে নাস্তা খাইয়ে দিচ্ছিল রদ্রি। ভাবি রান্না করছে রান্নাঘরে। কালকে তো অনেক কষ্ট হয়েছিল বোন, তোর ভাবি প্রেগনেন্ট, এই অবস্থা ওকে নিয়ে হাসপাতালে গিয়েছি, তারপর গাড়ি ছিল না। কি যে বলো না, তুমি হসপিটালে আর আমরা কি বাসায় বসে থাকবো নাকি? বাদ দাও তো এসব। তোমার ব্যথা কমেছে? কমছে। কালকে নিশার ছেলেটা না থাকলে যে কি হতো, ও ঠিক সময়ে না আসলে ওখানে পড়ে থাকতাম আমি। ভীষণ ভালো ছেলেটা, পাশের এলাকায় থাকে। তোকে এই ফোন দিয়ে জানিয়েছিল না? এখন ওষুধগুলো খাও তো ভাইয়া। রদ্রি ওষুধগুলো নিয়ে পানি খাইয়ে দিচ্ছিল রিদানকে। তখনই ফোন বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে প্রচণ্ড বিরক্তি লাগলেও ভাইয়ের সামনে তা প্রকাশ করল না। মুখে একটা কৃত্রিম হাসি ফুটিয়ে ফোনটা হাতে নিল। ফারহান ফোন করছে? হুম। যা তুই ঘরে যে কথা বল বোন।
আমি একটু ঘুমাবো। আচ্ছা। ঘরে এসে দরজা লাগিয়ে দিল রুদ্রি। ফোনটা এখনো অনবরত বেজেই চলেছে। লোকটার সাথে কথা বলতে হবে ভেবেই অসহ্য লাগছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো জান? দেখুন, আপনাকে আমি এসব বলতে মানা করেছি। আপনার সাথে এখনো বিয়ে হয়নি যে আপনি আমাকে জান ডাকবেন। রাগ করছো কেন জান? বিয়ে হয়নি কিন্তু হয়ে তো যাবে, এবং খুব শীঘ্রই। অসহ্যকর। কথাটা আস্তে বললেও ফোনের এপাশ থেকে ফারহান ঠিকই শুনে ফেলল। এই অসহ্যকর মানুষটাকেই তোমার আজকে সারাটা বিকাল সহ্য করা লাগবে। সো বি প্রিপেয়ার্ড। কথাটা শুনে ভ্রু কুঁচকে এলো রুদ্রির। খানিকটা অবাক হয়ে বলল, মানে? মানে দেখা করছি আমরা, তোমাকে নিতে আসবো বিকেলে। রেডি হয়ে দেখো। ইম্পসিবল। আমি যেতে পারবো না, সরি। কেন? ভাইয়া ভাবির অনুমতি না নিয়ে আমি কোথাও যাব না। তোর ভাবির থেকে পারমিশন নিয়েই আমি তোমাকে বলেছি। এরপর নিশ্চয়ই তোমার কোনো সমস্যা থাকার কথা না। রুদ্রি কিছুক্ষণ চুপ থেকে অনুরোধের স্বরে বলল, প্লিজ, আজকে না। আমি আর কোনো কথা নয়, বিকেলে যেন লেট না হয়। আই জাস্ট নিড ইউ টুডে। খট করে কেটে গেল ফোনটা। ঠাস করে ফোনটা ছুঁড়ে মারল রুদ্রি। খুব করে কান্না পাচ্ছে ওর, খুব। রুদ্রির বয়স যখন 6 বছর, তখনই ওর বাবা মারা যায় হার্ট অ্যাটাকে। বাবার মৃত্যুর শোকের 7 দিনের মাথায় ওর মাও স্ট্রোক করে। এতিম হয়ে যায় 2 ভাই বোন। তারপর কয়েক বছর চাচাদের সাথে নিজেদের বাড়িতেই ছিল। ধীরে ধীরে রিদান নিজের বিজনেস দাঁড় করায়। সেই ভিত্তিতেই আজ সে সফল বিজনেসম্যান। বর্তমানে ওরা যে বাসায় থাকে সেটা রিদান নিজের টাকায় কিনেছে। ওদের বাবা যখন মারা যায় তখন ওদের বাসায় জমি জমা নিয়ে বেশ ঝামেলা চলছিল। কয়েকবার ওর চাচাদের সাথে ঝগড়াও হয়েছিল ওর বাবার। এর মধ্যেই হঠাৎ ওর বাবার অ্যাট্রাক হয়। ডাক্তার বলেছিল অতিরিক্ত টেনশনের কারণে অ্যাট্রাক হয়েছিল। তখন থেকে রিদান বাবা মারা যাওয়ার পিছনে ওর চাচাদের দায়ী করে। ওর ধারণায় এই সম্পত্তিজনিত কারণেই ওর বাবা টেনশনে ছিল। বিয়ে করার পর রিদান আর ওই বাসায় থাকেনি। বউ আর বোনকে নিয়ে নিজের বাসায় চলে আসে। ছোট থেকে এই ভাই রদ্রিকে আগলে রেখেছে। আর ভাবি তো যেন ওর মা, নিজের সন্তানের মতোই আদর করে। ভাই ভাবির উপর কখনোই কোনো কথা বলে না রদ্রি, কখনো বলতে পারবেও না, আর বলতে চায়ও না সে। ফারহান ভাইয়ার বন্ধুর ছোট ভাই, ভাইয়ার পছন্দের ছেলে। রিদান যখন তার মতামত জানতে চেয়েছিল তখন না বলতে পারেনি রদ্রি। তার সাথে বাগদান হয়ে গেছে রদ্রির। হয়তো বিয়েটাও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এমন না যে রদ্রি কাউকে ভালোবাসে। ফারহানকে বিয়ে করতে তার কোনো সমস্যাও ছিল না, কিন্তু লোকটা সবার সামনে যতটা ভালো দেখায় সে ততটা ভালো না। সুযোগ পেলেই রদ্রির সাথে অসভ্যতামি করে সে। তার কথাবার্তাও বিশেষ সুবিধার লাগে না রদ্রির কাছে। সন্ধ্যা 6:30 বাজে। গাড়ি নিয়ে বেরিয়েছিল নীরাত। কোনো উদ্দেশ্য নেই, এমনি ঘুরতে গিয়েছিল। কালকে রাতের পর থেকে ভালো লাগছে না তার। রাতে ঘুমও হয়নি ঠিক মতো। মনের মধ্যে বারবার একটা অদ্ভুত ইচ্ছা জাগছে। কারণটা তার জানা নেই, তবে তার খুব মিস রদ্রিকে দেখতে ইচ্ছে হচ্ছে। রদ্রির বাসার কাছেই একটা জায়গায় গাড়ি থামিয়ে অযথায় দাঁড়িয়ে আছে সে। হঠাৎই একটা গাড়ি থামলো ওদের বাসার সামনে। রদ্রিকে বের হতে দেখে মুখে হাসির রেখা ফুটে উঠল নীরাদের। দ্রুত পায়ে এগিয়ে গেল সে। মিস রৌদ্রি, কেমন আছেন? পাশ থেকে কারো ডাকে চমকে উঠল রদ্রি। চোখ ঘুরিয়ে নীরাদকে দেখে বেশ অবাক হলো। জি ভালো। আপনি এখানে? এসেছিলাম একটা কাজে, আপনার সাথে দেখা হয়ে গেল। বেশ উৎফুল্ল শোনায় ওর গলা। রদ্রি কিছু বলবে তার আগেই ফারহান পাশে এসে দাঁড়ায়। হাত ধরে রদ্রির। রদ্রি ছাড়াতে চায় কিন্তু পারে না। শক্ত করে ধরে আছে ফারহান। বিস্ময়টা চোখ এড়ায় না নীরাদের। কে উনি? উনি কালকে ভাইয়াকে নিয়ে হসপিটালে গিয়েছিল। ফারহানের দিকে হাত বাড়িয়ে দেয় নীরাদ। হাসি মুখে বলে, আমি নিরাদ আহমেদ। ফারহানও হাত মেলায়। আমি ফারহান চৌধুরী। নাইস টু মিট ইউ। রদ্রিকে জিজ্ঞেস করে, কে হয় উনি আপনার? কাজিন? না, আমার বাগদত্তা।
রৌদ্রের মুখে বাগদত্তার শব্দটি শুনে কিছু সময়ের জন্য নির্বাক হয়ে গেল নীরাদ। তারপর নিজেকে সামলে নিয়ে একটা ভদ্রতার হাসি দিয়ে বলল, ও কংগ্রাচুলেশনস। বিয়ে কবে আপনাদের? নীরাদের প্রশ্ন শুনে রৌদ্রীকে আরো কাছে টেনে নিল ফারহান। রৌদ্রের অস্বস্তি বোধটা খুবই সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করল নীরাদ। মেয়েটা কেমন যেন উসখুস করছে, কিন্তু কেন? সেটা হতে এখনো দেরি নীরাজ সাহেব। তার অনার্স শেষ হওয়ার আগেই সে কিছুতেই বিয়ে করবে না। উত্তরে মৃদু হাসল নীরাদ। বিদায় নিয়ে গাড়িতে উঠে বসল। সিটে হেলান দিয়ে চোখ বুজে রইল। মাথায় শুধু রৌদ্রির বলা আমার বাগদত্তা কথাটাই ঘুরছে। উনি অন্য কারো ব্যাপারটা ভাবতেই মনটা বিষিয়ে উঠছে। ফারহানের প্রতি রৌদ্রের আচরণও তাকে ভাবিয়ে তুলছে। মেয়েটা কি বিয়েতে মত নেই, নাকি শুধু সেই সামনে ছিল বলেই লজ্জা পাচ্ছিল? ঘরে এসে ক্লান্ত ভঙ্গিতে বিছানায় গা এলিয়ে দিল রৌদ্রী। বালিশে মুখ গুজে কিছুক্ষণ পড়ে রইল। লোকটার সামনে কি একটা লজ্জাকর পরিস্থিতিতে পড়েছিল কিছুক্ষণ আগে। ফরহান কিভাবে ধরেছিল তাকে? ওনার সামনে কিছু বলতেও পারছিল না। দরজা ঠেলে মায়ের রুমে ঢুকল নীরাদ। মনিরা আহমেদ তখন এক মনে তবজি গুনছিল। দরজা খোলার শব্দ শুনে মুখ তুলে তাকালো সে। নীরাদকে দেখে খুশি হলেও পরক্ষণেই মুখে চিন্তার ছাপ ফুটে উঠল তার। ছেলেকে কেমন যেন বিষণ্ণ লাগছে। চোখগুলো লাল হয়ে আছে, চুল উস্কো খুস্কো। আসবো মা? ছেলের ডাকে ধ্যান ভাঙল তার। আয় বাবা। ধীর পায়ে মায়ের পাশে যেয়ে বসল নীরাদ। মনিরা মাথায় হাত বোলাতে বোলাতে বলল, কি হয়েছে বাবা, তো কেমন দেখাচ্ছে কেন? নীরাদ কিছু বলল না। মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল সে। মনিরা বেগমের কপালে চিন্তার ভাঁজটা আরও একটু কুঁচকে এলো। তার ছেলের যে মন খারাপ এটা সে বেশ ভালোই বুঝতে পারল। আদুরে গলায় বললেন, কি হয়েছে বাবা, বল আমাকে, শরীর খারাপ? হুম, আমি ঠিক আছি মা। কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, আচ্ছা মা, তুমি তো বাবাকে এখনো ভালোবাসো তাই না? ছেলের মুখে হঠাৎ এই প্রশ্ন শুনে যার পরনেই অবাক হলেন মনিরা। ছেলের সাথে সে অনেকটাই সহজ। নীরাদের যখন 10 বছর বয়স তখনই ওর বাবা মারা যায়। স্বাভাবিক মৃত্যুই হয় ওর বাবার। এরপর আজ 19 বছর হতে চলল ছেলেকে একাই মানুষ করেছেন তিনি। বাসার লোকেরা অবশ্য বলেছিল বিয়ে করতে, কিন্তু প্রথমত ছেলের কথা ভেবে এবং দ্বিতীয়ত তিনি নিজের স্বামীর জায়গা কাউকে দিতে পারবেন না, এই জন্য বিয়ে করেননি মনিরা আহমেদ। স্বামীকে প্রচণ্ড ভালোবাসছেন উনি। হয়তো আজ মানুষটা নেই, তবে ভালোবাসাটা এতটুকু কমেনি। স্বামীর কথা মনে পড়াতে চোখ দুটো ভিজে এলো তার। এক হাতে পানি মুছে স্নিগ্ধ গলায় বললেন, তোর বাবা মানুষটা এমনই, ওনাকে ভালো না বেশে থাকা যায় না রে। বড্ড ভালো ছিলেন উনি, আল্লাহর অনেক প্রিয়, নয়তো কি আর আল্লাহ এত তাড়াতাড়ি নিয়ে যান? কিন্তু বাবা তো নেই। ছেলের কথায় মৃদু হাসলেন উনি। তো কি হয়েছে, উনি নেই বলে কি আমি ভালোবাসতে পারবো না? শোন বাবা, ভালোবাসাটা একান্ত নিজস্ব অনুভূতি। কাউকে ভালোবাসলে যে সেটা প্রকাশ করতে হবে বা সবাইকে দেখাতে হবে যে আমি তাকে ভালোবাসি, এমনটা নয়। মুখেও না বললেও ভালোবাসা যায়, কাজকর্মেও ভালোবাসা প্রকাশ করা যায়। ভালোবাসাটা তো আর চাপিয়ে দেওয়া যায় না, জোর করে আদায় করাও যায় না। এটা আদায় করার মতন বস্তু না। তুই কাউকে ভালোবাসলে বাসবি, সে বাসুক আর নাই বাসুক। এখন বলতো এসব কথা কেন বলছিস? মায়ের কথা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিলেন নীরাদ। বিষণ্ণ ভরা চেহারাটায় হালকা হাসির রেখা ফুটে উঠেছে। মায়ের কথাগুলো যেন বড্ড প্রয়োজন ছিল এই সময়। না, এমনি। আচ্ছা তুমি থাকো, আমি শাওয়ার নিয়ে আসি, তারপর একসাথে খেয়ে নেব। আচ্ছা যা। ছেলের এড়িয়ে যাওয়াটা বুঝতে পারলেন উনি, তাই আরো বেশি কিছু বললেন না। তবে নীরাদ কথাবার্তার ব্যাপারটায় আঁচ করতে পেরেছেন উনি, এই জন্যই ওর কথাগুলো বললেন। তিনি চায় না তার ছেলে কোনো ভুল সিদ্ধান্ত নিক। বিকেলে হাঁটতে বেরিয়েছে মনিরা বেগম। বাড়ির পাশের একটা পার্কেই ঘুরে ঘুরে দেখছেন উনি। রোজ না হলেও প্রায়ই বিকেলে হাঁটেন উনি। বাড়ির পাশেই এমন একটা পার্ক থাকায় বেশি দূরে যায় না, এখানেই ঘোরাঘুরি করেন। এই দিকটায় গাছপালা বেশি, তাই মানুষ নেই তেমন। হঠাৎই হাঁটুতে প্রচণ্ড টান অনুভব করলেন উনি।
এক হাতে হাঁটু চেপে উপু হয়ে গেলেন। চোখ মুখ ব্যথায় কুঁচকে এলো তার। ঘাসের ওপরেই বসে পড়বেন তার আগেই পাশ থেকে কেউ এসে ধরল ওনাকে। অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে আন্টি? আমাকে ধরুন, নয়তো পড়ে যাবেন। পাশে থাকা মেয়েটার হাতটা শক্ত করে ধরলেন মনিরা। মেয়েটা তাকে ধরে ধরে পাশের একটা ব্রেঞ্চে বসালো। আপনার কি হাঁটুতে ব্যথা হচ্ছে আন্টি? হ্যাঁ রে মা, এতদিন ছিল না, আজ হঠাৎ কেন হলো বুঝতে পারছি না। আপনি কার সাথে এসেছেন? আমি তাকে ডেকে নিয়ে আসি, বলুন। আমি একাই এসেছি মা, পাশে আমার বাসা। ও, তাহলে আপনার ব্যথা একটু কমলে বাসায় দিয়ে আসি। মেয়েটার ব্যবহারে রীতিমতো মুগ্ধ মনিরা। চেহারার দিকে তাকিয়ে দেখলো বেশ মিষ্টি দেখতে মেয়েটা। নাম কি মা তোমার? জি, আমার নাম রৌদ্রি, এমিলা জাহান রৌদ্রি। বাহ, বেশ মিষ্টি নাম। নামের সাথে তুমি নিজে বেশ মিষ্টি। জবাবে মৃদু হাসল রুদ্রে। মহিলাটার মিষ্টি মেয়ে কথাটা শুনে নীরাদের প্রথম দিন বলা আপনি খুব মিষ্টি একটা মেয়ে কথাটা মনে পড়ে গেল রৌদ্রির। মনিরা বেগমকে বাসায় নিয়ে এসেছে রৌদ্রি। গাড়িতে উঠতে কষ্ট হবে বলে হাত ধরে ধরেই নিয়ে এসেছে ওনার বাসায়। আসার পথে সারাক্ষণই উনি এটা ওটা জিজ্ঞেস করছে। অনেক মিশুক, মহিলা বেশ বিয়োবান। বাড়িঘর দেখলেই বোঝা যায়। বাসায় বেল বাজাতেই একজন বয়স্ক মহিলা দরজা খুলে দিল। কাজের লোক হবে হয়তো। মনিরাকে সোফায় বসিয়ে দিল রৌদ্রি। আন্টি, আমি তাহলে আসি। সে কি মা, কিছু খেয়ে যাও। আমার জন্য কতটা কষ্ট হলো তোমার। না না, কষ্ট কেন হবে? আজকে আমি আর কিছু খাবো না। সন্ধে হয়ে যাচ্ছে, বাসায় ফিরতে হবে। আল্লাহ হাফেজ। আচ্ছা, সাবধানে যেও। আল্লাহ হাফিজ। বাসায় এসে ঢুকতেই সোফায় বসা মানুষটাকে দেখে বেশ ভালোই অবাক হয়ে গেল রৌদ্রি। সোফায় বসে আছে নীরাদ। বেশ হাস্যোজ্জ্বল ভাবে কথা বলছে তার ভাইয়ের সাথে। উনি এখানে কি করছেন? প্রশ্নটা মাথায় আসলে মুখে বলার আগেই ভাবি পাশ থেকে বলল, তোর ভাইয়াই আসতে বলেছে বুঝলি, ডিনারটা আমাদের সাথেই করতে বলেছে। সেই দিন এত সাহায্য করলো, কিছু না করলে ব্যাপারটা খারাপ দেখায় না? ভালো করেছো। তোর ফিরতে এত দেরি হলো যে? পরে বলবো নে ভাবি, এখন একটু ফ্রেশ হয়ে আসি। আচ্ছা যা। ভাইয়ার সাথে দেখা করে নীরাদকে সালাম দিয়ে নিজের রুমে চলে গেল রৌদ্রি। অন্ধকার রুমে আধশোয়া হয়ে বসে আছে ফারহান, হাতে জ্বলন্ত সিগারেট, পাশেই বিয়ারের কাচের বোতল। আজকাল এসবে তার নেশা হয় না। বোতলের পর বোতল বিয়ার খেয়েও মাতাল হয় না সে। তার চোখ মুখে শুধু একটাই নেশা, আর সেটা হলো রৌদ্রির নেশা। রৌদ্রিকে কাছে পাওয়ার নেশা সে কিছুতেই কাটাতে পারে না। গত 1 বছর থেকে রৌদ্রিকে নানাভাবে কাছে পাওয়ার চেষ্টা করেছে সে, কিন্তু সব চেষ্টাই বিফল গেছে। মেয়েটা অনেক ঘাড়তেরা, সামান্য ছুঁয়ে দিলে এত রাগের কি আছে বুঝতে পারে না সে। বিছানায় না হয় বিয়ের পরেই যাবে। টেবিলে হরেক রকমের খাবার সাজানো। নীরাদ বসে আছে চুপ করে। ভাবির কথায় মনে হচ্ছে সে এগুলো সব নীরাদকে খাইয়ে ছাড়বে। রৌদ্রি কোথায় মীরা? রিদানের প্রশ্নে মুখ তুলে তাকায় মীরা। ব্যস্ত কণ্ঠে বলে, ডেকেছি, চলে আসবে। মীরার কথা শেষ হতে না হতেই সিঁড়ি বেয়ে নিচে নামে রৌদ্রি। নীরাদ কয়েক সেকেন্ড পলকহীন তাকিয়ে চোখ নামিয়ে নিল। একটা মেয়েকে সাধারণভাবেই এতটা অসাধারণ কিভাবে লাগে? এর আগে যে 2 দিন দেখা হয়েছিল তখন রৌদ্রির মাথায় ঘোমটা দেওয়া ছিল, কিন্তু আজ নেই। চুলগুলো হাত খোপা করা। নীরাদের একেবারেই সামনের চেয়ারটায় বসেছে রৌদ্রি। রৌদ্রির পাশে মীরা। টুকটাক কথা হচ্ছে তাদের মাঝে। মীরা বারবার উঠে এটা ওটা দিচ্ছে নীরাদের প্লেটে। রৌদ্রি এক মনে খাচ্ছে। খাওয়ার সময় কথা তার পছন্দ নয়। হঠাৎই নীরাদ বলে উঠল, আপনার বোন তো আমাকে রীতিমতো চোরই বানিয়ে দিয়েছিল ভাইয়া। রৌদ্রের স্থির দৃষ্টিতে নীরাদের চোখে চোখ রাখে। লোকটার চোখে দুষ্টামি খেলা করছে, মুখে প্রশস্ত হাসি। কি বলো রৌদ্রি, নীরাদকে তুই চোর বলছিস? রৌদ্রির রাগী দৃষ্টির নিক্ষেপ নীরাদের দিকে। আমি কি জানতাম নাকি যে তুমি হসপিটালে? একজনের ফোনে অন্য কারো কণ্ঠ শুনে তো যে কেউ চোর ভাবাটাই খুব স্বাভাবিক, তাই নয় কি? শব্দ করে হেসে ওঠে রিদান ও মীরা।
ও একটু বাচ্চামো স্বভাবের, তুমি কিছু মনে করো না। হ্যাঁ, সেটা তো আগেই বুঝেছি। নীরাদ, তুমি তো কিছুই নিচ্ছ না। বলে মীরা আবারও উঠতে গেলে রৌদ্রি থামিয়ে দেয়। তুমি এতবার উঠো না তো ভাবি, আমিই দিচ্ছি। বলে তরকারির বাটি হাতে নেয়, দিয়ে যাচ্ছে। নীরাদ থামানোর জন্য বেখেয়ালিভাবে রৌদ্রির হাত ধরে শক্ত করে। রৌদ্রি থেমে যায়, চমকিয়ে নীরাদের দিকে তাকায়। নীরাদ দ্রুত ছেড়ে দেয়। অপ্রস্তুত হয়ে পড়ে দুজনেই। তবে রিদান আর মীরার সামনে কিছু বলে না। খাওয়া শেষে সব গুছিয়ে রাখে রৌদ্রি। নীরাদের দিকে পানি এগিয়ে দেয়। গ্লাস নেওয়ার সময় নীরাদের চোখে স্পষ্ট জলজল করে ওঠে রৌদ্রির অমায়িক আঙ্গুলে পরানো সাদা পাথরের আংটি। মনে মনে দীর্ঘ শ্বাস ছাড়ে সে। রিদানের থেকে কথার ছলে জানতে পেরেছে মাত্র 1.5 মাস আগেই ওর বাগদান হয়েছে। ইস, কেন যে আর কিছুদিন আগে তার সাথে রৌদ্রির দেখা হলো না। হলে হয়তো তার সাথে এই হৃদয়ের অসহ্য দহন যন্ত্রণার সাক্ষাৎ হতো না। দুপুরে ভার্সিটির পর বিকেল পর্যন্ত কোচিং করে তারপর বাড়ি ফিরে রৌদ্রি। আজকে কোচিং করে বের হতেই দেখে ফারহান গেটের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। রৌদ্রি এগিয়ে যেতেই হাত টেনে গাড়িতে বসায়। রৌদ্রি তাড়াহুড়া করে বলে ওঠে, আমি আপনার সাথে যাব না, বাড়ি যাব প্লিজ। ফারহান সবেমাত্র সিট বেল্ট বাজছিল। রৌদ্রির কথায় ওর দিকে ফিরে তাকায় সে। রৌদ্রির চোখে চোখ রাখে সে। চোখ নামিয়ে মাথা নিচু করে রৌদ্রি এক হাত দিয়ে নিজের সিট বেল্টটা মোচড়াতে থাকে সে। সে জানে ফারহান তার ভাই ভাবির অনুমতি নিয়েই তাকে নিতে এসেছে, তাই এই অযৌক্তিক যুক্তি দেখিয়ে লাভ নেই। নতুন কোনো বাহানা খোঁজার জন্য মস্তিষ্কের মধ্যে কয়েকবার চিরুনি অভিযান চালায় সে। গাড়ি স্টার্টের শব্দে হুঁশ ফিরে তার। করুণ চোখে ফারহানের দিকে তাকাতেই ভরাট গলায় বলে ওঠে ফারহান, সিট বেল্টটা মোচড়ানোর জন্য নয়, ওটা বাদও যান, নয়তো বাড়ি খেয়ে বাহানা খোঁজার সেই মাথাটাই থাকবে না। একটা শয়তানি হাসি দিয়ে ড্রাইভিংয়ে মন দিল সে। বাধ্য হয়ে সিট বেল্ট বেঁধে সিটে মাথায় এলিয়ে দিল রৌদ্রি। খুব ক্লান্ত লাগছে তার, ঘুম পাচ্ছে অনেক। আর চোখে একবার রৌদ্রির দিকে তাকালো ফারহান। এই মেয়েটাকে দেখলে ওর কামনা জাগছে ঠিকই, তবে কোথায় যেন কিছু একটা বাধা দেয়। অনেক মেয়ের সাথে সম্পর্ক ছিল ওর, তবে ওই প্রথম মেয়ে যার সাথে জোর করে তেমন কিছুই করতে পারে না সে। মায়া লাগে খুব। নিজের বাসার রোডে যেও গাড়ি ঘুরিয়ে ফেলল ফারহান। রৌদ্রির বাসার সামনে এসে গাড়ি থামায়। রৌদ্রির কাছে যেয়ে হালকা করে ডাকে। রৌদ্রি একটু নড়ে আবার ঘুমিয়ে যায়। ফারহান এক দৃষ্টিতে কিছুক্ষণ রৌদ্রির গলার তিলটার দিকে তাকিয়ে থাকে। হালকা করে ঠোঁট ছুঁয়ে দেয়। ঘুমের মধ্যেই কেঁপে ওঠে রৌদ্রি। ফারহান নিঃশব্দে হেসে গাড়ি থেকে বেরিয়ে যায়। রৌদ্রিকে কোলে তুলে নিয়ে বাড়িতে ঢোকে। রিধান আর মীরার প্রশ্ন এড়িয়ে রৌদ্রির রুমে যেয়ে বিছানায় শুইয়ে দেয় আলতো করে। নরম বিছানা পেয়ে গুটিসুটি হয়ে শুয়ে পড়ে রৌদ্রি। ফারহান নিচে নামতেই মীরা প্রশ্ন করে, তুমি না বললে তোমার বাসায় নিয়ে যাবে, নিয়ে এলে যে? গাড়িতেই ঘুমিয়ে গেছে ভাবি, ক্লান্ত লাগছিল দেখে। আজকে রেস্ট নিক, অন্যদিন নিয়ে যাব না। বিদায় জানিয়ে বাসা থেকে বের হয়ে আসে ফারহান। ওকে ঘুমাতে দেখে যে শান্তিটা লাগছে সেটা জোর করে বাসায় নিয়ে যাওয়ার মধ্যে পেত না সে। মেসেজের টুংটাং শব্দে ল্যাপটপ থেকে দৃষ্টি না সরিয়েই ফোনটা হাতে নেয় নীরাদ। মেসেজে ঢুকে কপাল কুঁচকে যায় তার। বেশ কিছু ছবি পাঠিয়েছে ইমন। ডাটা কানেকশন স্লো, তাই দেখা যাচ্ছে না ছবিগুলো। এর মধ্যেই আরিফের কল আসে। রিসিভ করে সে। হ্যাঁ আরিফ, বলো। স্যার, রত্নী ম্যাডাম আর ওনার প্রিন্সের কিছু ছবি পাঠিয়েছি আপনাকে, দেখেছেন? না, দেখিনি এখনো। রৌদ্রি ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমার পেমেন্ট পৌঁছে যাবে। আচ্ছা স্যার। খুশি মনে ফোন রেখে দিল আরিফ। ছবি নিয়ে বেশি মাথা ঘামালো না নীরাদ। রৌদ্রি ঠিক আছে, এটাই যথেষ্ট তার জন্য। ফারহান ছেলেটার উপর ভরসা নেই তার। ফোনটা পাশে রেখে আবারও কাজে মন দিল সে। সন্ধ্যার দিকে ঘুম ভাঙে রৌদ্রির। নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করে বেশ অবাক হয় সে। সে তো ফারহানের সাথে ছিল, তাহলে এখানে কিভাবে এলো? দরজায় নক করার শব্দ হয়। রোদ্রি, উঠেছিস? হ্যাঁ, আসো ভাবি। রুমে ঢুকে লাইট জ্বালায় মীরা। ভাবি,
আমি না ওনার সাথে ছিলাম, এখানে কি করে এলাম? রৌদ্রির কথায় ওর পাশে বসে মীরা মাথায় হাত বুলিয়ে তখনকার কথা বলে। রৌদ্রি অবাকের শেষ পর্যায়ে পৌঁছে যায়। তার ছোট্ট মাথায় একটা প্রশ্নই ঘোরে, অসভ্য লোকটা এত ভালো হলো কেমনে? ফারহান তোর অনেক খেয়াল করে রোদ্রি, দেখবি তুই ওর সাথে অনেক সুখী হবি। তোর ভাই তোর জন্য সঠিক মানুষটাই বেছে নিয়েছে। মীরার কথার জবাবে কিছু বলে না রৌদ্রি। ভাবে এই মানুষ দুটাকে সে কিভাবে মানা করত বিয়ের জন্য। রাতের বেলা ফোন নিয়ে বসে নীরাত রৌদ্রির ছবিগুলো বের করে অলস ভঙ্গিতে প্রেয়সীকে দেখার প্রবল ইচ্ছা ফুটে উঠেছে তার। সামনে থেকে না হোক ছবিতে তৃষ্ণা মিটিয়ে নেবে সে, তবে হয় তার উল্টো, মুখে হাসির বদলে মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে আসে তার। মাথাটা ভারী ভারী লাগে। ফোনটা পাশে রেখে চোখ বন্ধ করে সে রাগ কমানোর চেষ্টা করে। চোখের সামনে রৌদ্রিকে চুমু খাওয়ার দৃশ্য ভেসে ওঠে। কেমন এলোমেলো লাগে তার, কিন্তু এটা তো স্বাভাবিক। তবে সে কেন মেনে নিতে পারছে না? রৌদ্রির মত থাকলে এটা তো হওয়ারই ছিল। সে তো জানে রৌদ্রি তার না, তবে কেন এত যন্ত্রণা? কেন নিজেকে কেন গুছিয়ে বোঝাতে পারছে না সে? কয়েকদিনে এতটা এলোমেলো কেন হয়ে গেছে সে? হাজারটা কেন থাকলেও উত্তর একটাও নেই। নিজের জীবনের প্রিয় তাকে অন্য কারো প্রিয় হতে দেওয়ার ব্যথাটা বুঝি এতটাই তীব্র। চারিদিকে স্নিগ্ধ পরিবেশ, পশ্চিম আকাশে হেলে পড়ছে সূর্য। পড়ন্ত বিকেল বেলা, পার্কের এক কোণে দাঁড়িয়ে আছে নীরাত। পরনে তার সাদা রঙের টি শার্ট, সাথে কালো ট্রাউজার। এক হাত পকেটে ঢুকিয়ে আরেক হাতে ফোনে স্ক্রল করছে সে। মাঝে মধ্যে চোখ উঠিয়ে মার দিকে নজর রাখছে। একটু দূরেই মনিরা আহমেদ অলস ভঙ্গিতে হাঁটাহাঁটি করছেন। নীরাতকে এক প্রকার জোর করে নিয়ে এসেছেন তিনি। তার অবচেতন মন বারবার রৌদ্রিকে খুঁজছে। সেদিনের পর মেয়েটাকে আর দেখেনি পার্কে। একা একা হাঁটতে ভালো লাগে না। আর নীরাত আজকে দুপুরেই বাড়ি ফিরেছে অফিস থেকে, তাই তাকে সঙ্গে করে নিয়ে এসেছে সে। হঠাৎই সামনে তাকিয়ে একটা দৃশ্য চোখে পড়তেই তার মুখে হাসি ফুটে উঠল। দ্রুত পায়ে এগিয়ে গেল সেদিকে। কাঁধে কারো স্পর্শ পেয়ে চমকিয়ে পিছনে ফিরল রৌদ্রি। রাস্তার কিছু বাচ্চাদের ঝালমুড়ি কিনে দিচ্ছিল ও। ভার্সিটির পর আজ আর বাসায় যায়নি ও, সোজা এখানে চলে এসেছে। পিছনে তাকিয়ে মনিরাকে দেখে হাসি মুখে সালাম দিল সে। কেমন আছেন আন্টি? আপনার ব্যথা কমেছে? রৌদ্রির ব্যবহারে আজও মুগ্ধ মনিরা আহমেদ। মেয়েটার মধ্যে বিরক্তি নামক শব্দটার অস্তিত্বও নেই। আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আজকেও একা এসেছেন আন্টি? আবার ব্যথা হলে? আজ আর একা আসিনি মা, আমার ছেলেও এসেছে। ও আচ্ছা। এরই মধ্যে ঝালমুড়িওয়ালা টাকা চেয়ে ব্যাগ থেকে টাকা বের করে দিল রৌদ্রি। বা, তুমি তো বেশ ভালো মা, কজনই বা ওদের সাথে এমন ব্যবহার করে। জবাবে মুচকি হাসল রৌদ্রি। কিছু বলল না। নিজের প্রশংসা শুনলে ওর কেমন যেন অস্বস্তি লাগে। পরিচিত পুরুষালী কণ্ঠে ধ্যান ভাঙে ওর। সামনে নীরাতকে দেখে বেশ অবাক হয়। নীরাত এক দৃষ্টিতে তাকিয়ে আছে রৌদ্রির দিকে। আজকে 2 দিন পর রৌদ্রির সামনাসামনি দেখলো ও। এতক্ষণে বিরক্তিকর মেজাজটাও কেমন ফুরফুরে হয়ে গেছে। মিস রৌদ্রি, আপনি এখানে? রৌদ্রি কিছু বলবে তার আগেই মনিরা আহমেদ বললেন, তুই ওকে চিনিস নিরাদ? ওই তো সেদিন আমাকে বাসায় পৌঁছে দিয়েছিল। উনি আপনার মা? ব্যাপারটা বুঝতে কয়েক সেকেন্ড লাগলো নীরাদের। মা সেদিন তাকে একটা মেয়ের কথা বলেছিল, কিন্তু সেটা যে রৌদ্রি তা তো আর সে জানতো না। জি, অনেক ধন্যবাদ আপনাকে সেদিন মাকে সাহায্য করার জন্য। না না, ঠিক আছে। আমার জায়গায় অন্য কেউ হলেও এমনটাই করতো। তোমরা কিভাবে একে অপরকে চিনো সেটা না হয় পরে জানবো। রৌদ্রিমা, তুমি কিন্তু আজকে আমার সাথে বাসায় যাবে। সেদিন কিছু না খেয়েই চলে এসেছিলে। মনিরার কথা শুনে চিন্তায় পড়ে গেল রৌদ্রি। আজকে গাড়ি না নিয়ে বেরিয়েছে সে। এখন ওনাদের বাসায় গেলে দেরি হয়ে যাবে। আর সন্ধ্যা হয়ে গেলে একা একা বাড়ি ফেরার সাহসও ওর মধ্যে নেই। আবার সামনে দাঁড়ানো মনিরাকেও না করতে পারছে না। না পেরে কিছুটা কাচুমাচু ভঙ্গিতে বলল, আন্টি, আমি অন্যদিন যাব নে।
বাসায় ভাইয়া ভাবি জানে না তো, দেরি হলে চিন্তা করবে। এমনিতেও আজকে একাই এসেছি। রৌদ্রির কথার মাঝে নীরাদ কিছুটা হতদন্ত গলায় বলল, আপনার ভাইয়াকে আমি জানিয়ে দিব, সমস্যা নেই। আর আপনাকে বাসায়ও আমি পৌঁছে দিব। এবার আর কিছু বলতে পারে না রৌদ্রি। অগাত্যা রাজি হতে হয় তাকে। নীরাদদের বাসার সামনের বাগানে ঘুরে ঘুরে দেখছে রৌদ্রি। বাসার এক পাশে এত বড় বাগানটা সেদিন তাড়াহুড়ায় খেয়ালই করেনি সে। ঠোঁটে প্রশস্ত হাসি নিয়ে বিস্মিত নয়নে ফুলগুলো দেখছে সে। বড় বড় রক্তলাল রঙের গোলাপ ফুটে উঠেছে এক পাশে। আরও অনেক রকম ফুলের গাছও আছে, তবে লাল গোলাপের প্রতি তার একটা আলাদা আকর্ষণ কাজ করে। সে নিজেও একটা গাছ লাগিয়েছিল, তবে পরিচর্যার অভাবে কোনো ফুলই ফোটেনি। এগুলো কে দেখাশোনা করে মিস্টার নীরাদ? এতক্ষণ রৌদ্রির দিকে পলকহীনভাবে তাকিয়েছিল নীরাদ। তার ঠোঁটের প্রশস্ত হাসিটায় গভীরভাবে মচল দিচ্ছিল সে। রৌদ্রি আশেপাশে থাকলে অন্যদিকে তাকানোর ইচ্ছা বা ধ্যান কোনোটাই থাকে না নীরাদের। মালি চাচা আছে বাগানের দেখাশোনার জন্য, আর ছুটির দিনে সময় পেলে আমিও একটু আগাছা কেটে দিই। জবাবে ওহ বলে আনমনেই একটা গোলাপ ধরতে গেলে আঙ্গুলের ডগায় কাঁটা বিঁধে যায় রৌদ্রির। আহ বলে মৃদু আর্তনাদ করে ওঠে সে। তড়িগড়ি করে এসে রৌদ্রির হাত চেপে ধরে নীরাদ অস্থির কণ্ঠে বলে, মিস রৌদ্রি, কি করলেন? এটা ধরলেন কেন? জানেন না গোলাপে কাঁটা থাকে? বলে খুব শান্তপর্ণে কাঁটাটা বের করে ফেলে। সাথে সাথেই রক্ত বেরিয়ে আসে। ভয়ে চোখ বন্ধ করে ফেলে রৌদ্রি। ছোট থেকেই রক্ত দেখতে পারে না সে। রৌদ্রির রক্ত দেখে বিচলিত হয়ে ওঠে নীরাদের মন। নিজেকে বারবার কথা শোনায়। ও একটু খেয়াল রাখলেই ব্যথাটা পেত না রৌদ্রি। সোফায় চুপ করে বসে আছে রৌদ্রি। খুবই যত্ন করে তার হাতে স্যাভলন লাগিয়ে দিচ্ছে নীরাদ। নীরাদের চেহারা দেখে ব্যথার মধ্যেও হাসি পাচ্ছে তার। মনে হচ্ছে হাত তার হাতে নয়, নীরাদের হাতেই কাঁটা ফুটেছে, আর ব্যথাটাও তারই হচ্ছে। একবার স্যাভলন লাগাচ্ছে, আর একবার মুখ দিয়ে ফু দিচ্ছে নীরাদ। রৌদ্রিকে হাসতে দেখে শাসনের স্বরে বলল, আপনি হাসছেন? কতটা রক্ত বের হলো দেখেছেন? বলে পাশে থাকা তোলাটা উঁচু করে দেখালো। আঙুলে কাটলে রক্ত একটু বেশি বের হয় মিস্টার নীরাদ। আর ব্যথা? ব্যথা পাচ্ছেন না? এরকম বাচ্চামো কাজ করলে তো ব্যথাই পাবেন। কথায় কথায় তো কান্না করে দেন, আর আজ খুব হাসি পাচ্ছে না? কথায় কথায় কান্না বলতে যে নীরাদ সেদিন হসপিটালের কথা বলেছে, ব্যাপারটা বেশ বুঝতে পেরেছে রৌদ্রি। রাগে গাল ফুলিয়ে সে বলল, ছাড়ুন তো, হাত ছাড়ুন আপনি। লাগবে না আপনার কিছু করা। আপনি একটা... আর কিছু বলার আগেই রৌদ্রির ঠোঁটে আঙ্গুল দিয়ে থামিয়ে দিল নীরাদ। শাসন ভরা গলায় বলল, একদম চুপ করে থাকেন, কোনো কথা বলবেন না। লোকটার শাসনে কেমন যেন একটা মায়া আছে। ওনার শাসন শুনে খারাপ লাগছে না রৌদ্রির, বরং একরকম ভালো লাগা কাজ করছে। সুন্দর করে ব্যান্ডেজ লাগিয়ে যখনই উঠতে যাবে নীরাদ, তখনই আকাশের মেঘ ডাকার শব্দ হয়। জানালার দিকে তাকিয়ে দেখে ঠান্ডা বাতাস বইছে, হয়তো বৃষ্টি নামবে খুব জোরে। মিস্টার নীরাদ, আমার এখন বাসায় যাওয়া উচিত। দেখুন বৃষ্টি হবে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন, আমি গাড়ি বের করছি। মাঝপথে বৃষ্টি নেমে গেছে। বৃষ্টিতে রাস্তাঘাট প্রায় ফাঁকা। এতক্ষণ গাড়ির জানালা খুলে বাইরে তাকিয়েছিল রৌদ্রি। শীতল বাতাসে কেঁপে উঠছিল মাঝে মাঝে। নীরাদ জানালা বন্ধ করতে বললেও সে করেনি। বৃষ্টি শুরু হওয়ার পরও জানালা খোলা রাখায় পানির ছাট এসে ভিজিয়ে দিচ্ছে রৌদ্রিকে। মিস রৌদ্রি, এবার জানালাটা বন্ধ করেন, ভিজে যাচ্ছেন তো। নীরাদের কথায় রৌদ্রির কোনো হেলদোল নেই। বাধ্য হয়ে নীরাদ নিজেই কিছুটা ঝুঁকে যায় রৌদ্রির দিকে। এক হাতে সুইচ চেপে জানালাটা লাগিয়ে দেয়। বিরক্তি নিয়ে মুখ ঘোরাতেই নীরাদকে এতটা কাছে পেয়ে হকচকিয়ে যায় রৌদ্রি। সাথে সাথেই সরে নিজের সিটে বসে পড়ে নীরাদ। কিছু না বুঝেই ফট করে বলে ওঠে রৌদ্রি, আপনি এত আনরোম্যান্টিক কেন? কই বৃষ্টি উপভোগ করবেন, তা না করে জানলাটা বন্ধ করে দিলেন। প্রশ্নটা করে নিজেই বেকুব হয়ে যায় রৌদ্রি। ছি, এটা কি বলল সে? বেশ লজ্জা পায় সে। রৌদ্রির প্রশ্নে হেসে দেয় নীরাদ। ব্যাপারটা সহজ করে দেয় রৌদ্রির জন্য। হাসতে হাসতেই রৌদ্রিকে বলে, আপনার কি এখন রোম্যান্স করতে ইচ্ছে করছে?
হাউ ফানি। সারাটা রাস্তা আর একটাও কথা বলেনি রদ্রি। চুপ করে বসেছিল সে। নীরাদও কিছু বলেনি। দুজনের মাঝেই কেমন একটা জড়তা, অস্বস্তিকর দেওয়াল। যতবারই এই দেয়াল ভাঙতে চায় নীরাদ, ততবারই রৌদ্রের হাতের জলজল করা আংটিটা তার অন্য কারো হওয়ার জানান দেয়। বৃষ্টির বেগ বাড়ছে, ভিজিয়ে দিচ্ছে পুরো শহর, ধুয়ে মুছে সতেজ হয়ে যাচ্ছে প্রকৃতি। এভাবেই যদি তাদের মধ্যেকার জড়তাটা মুছে ফেলতে পারত এই বৃষ্টি। সময় গড়িয়ে চলেছে। সেদিনের পর রৌদ্রি ভেবেছিল ফারহান হয়তো আর অসভ্য আচরণ করবে না তার সাথে, কিন্তু তার ধারণাকে ভুল প্রমাণ করে ফারহান তার আচরণে বহাল আছে। কারণে অকারণে সুযোগ পেলেই রৌদ্রিকে বাজেভাবে ছুঁয়ে দেয় সে। ব্যাপারটা একদমই সহ্য হয় না রৌদ্রির, কিন্তু ভাই ভাবির কথা ভেবে কিছু প্রকাশ করে না সে। সন্ধ্যাবেলা নিজের রুমে রেডি হচ্ছিল রৌদ্রি। আজ রাতে ফারহানের সাথে একটা পার্টিতে যেতে হবে তাকে। নামি দামি বিজনেসম্যানরা আসবে সেখানে, তাই ফারহানকেও ইনভাইট করা হয়েছে। তাই রৌদ্রিকেও যেতে হবে তার সাথে। সে মানা করছিল, কিন্তু ফারহানের কথার সাথে পেরে ওঠেনি। বাধ্য হয়ে রাজি হতে হয় তাকে। একটু পরেই তাকে নিতে আসবে ফারহান। মেরুন কালারের একটা 3 পিস পরেছে রৌদ্রি, চুলগুলো ছাড়া, তবে মাথায় ঘোমটা দেওয়া ওড়না দিয়ে। ঠোঁটে গাঢ় লিপস্টিক আর চোখে কাজল ছাড়া আর কোনো সাজগোজ নেই, তবে এতেই যেন অদ্ভুত সুন্দর লাগছে তাকে। রৌদ্রির গায়ের রং ফর্সা না, সে উজ্জ্বল শ্যামলা, সেজন্যই বোধহয় মেরুন রংটা বেশি মানিয়েছে। রৌদ্রির হাত ধরে গাড়িতে বসালো ফারহান। রৌদ্রির পাশে বসে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলল। ফারহান বসতেই রৌদ্রি একটু চেপে গেল। তোমাকে তো আজ খুব হট দেখাচ্ছে স্যার। আজ কিছু করে ফেললে কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। বলেই বাঁকা হাসলো ফারহান। ফারহানের কথায় বুক কেঁপে উঠল রৌদ্রের। শক্ত কণ্ঠে বলল সে, এইসব কি বলছেন আন্টি? ডোন্ট বি এংরি জান। রাখছো কেন? আমি তো তোমার প্রশংসা করলাম। চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে জানালার বাইরে তাকিয়ে থাকলো রৌদ্রি। ওখানে যেয়ে কিন্তু আমার সাথে সাথে থাকবে, ঠিক আছে? হুম। এক কোনায় ফারহান, পাশে চুপ করে বসে আছে রৌদ্রি। তার পাশে বসেই ফারহান ড্রিঙ্কস করছে। সাথে তার আরো 2-3 জন বন্ধু আছে। আশেপাশে মেয়েগুলো ড্রেস আপ দেখে মাথায় রাগ উঠে গেছে ওর। মনে মনে ভাবছে, এদের কি বাসায় কাপড় নেই? কারো কারো জামা তো হাঁটু অবধি যায়নি। পুরো জায়গাটাই প্রায় অন্ধকার। আবছা আবছা নীল আলো। স্লো মোশনে একটা ইংরেজি গান বাজছে। ড্রিঙ্কসের গন্ধে বমি পাচ্ছে রৌদ্রির। ফারহানকে ছাড়া কাউকেই চিনেন না সে আর। আশেপাশে মানুষগুলোকেও বিশেষ সুবিধার লাগছে না তার। অগাত্যা এখানে বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই তার। ফারহান, শুনছেন? চাপা গলায় ডেকে ওঠে রৌদ্রি। ফারহান তাকাতেই ওর লাল চোখগুলো দেখে আঁচকে ওঠে রৌদ্রি। তবে স্বাভাবিক কণ্ঠে ফারহান বলে, হ্যাঁ বলো। আপনি ঠিক আছেন? রৌদ্রির প্রশ্নে ভ্রু কুঁচকালো ফারহান। তার কি হবে? আমার কি হবে জান? না, কিছু না। বলছিলাম যে আপনি এত খাচ্ছেন কেন এসব? কিছু হয়ে গেলে? কিচ্ছু হবে না, তুমি। হঠাৎই থেমে যায় ফারহান। সামনের দিকে ইশারা করে বলে, ওটা নীরদ না? সামনে সত্যিই নীরাদকে দেখে চমকে ওঠে রৌদ্রি। মিস্টার নীরাদ এখানে কিভাবে আসবে? পরক্ষণে নিজের উপর বিরক্ত হয়। এটা যেহেতু বিজনেসম্যানদের পার্টি, তো এখানে নীরাদের আসাটা অস্বাভাবিক কিছু নয়। মৃদু গলায় জবাব দিল সে। জি। ততক্ষণে নীরাদ তাদের টেবিলের কাছে চলে এসেছে। রৌদ্রিকে দেখে অবাকের সাথে খুশিও হয় সে। ফারহান উঠে সৌজন্যর হাত বাড়িয়ে দেয়। হ্যালো নীরদ সাহেব, কেমন আছেন? জি ভালো, আপনি? এই তো ভালোই। বউর সাথে থাকলে কি আর খারাপ থাকা যায় বলেন? নীরাদ কিছু বলল না। রৌদ্রির দিকে তাকিয়ে একটু হাসল। রৌদ্রিও জোরপূর্বক হাসার চেষ্টা করল। ফারহান ড্রিঙ্কের গ্লাস এগিয়ে দেয়, বসতে বলে তাদের সাথে। নীরাদ ভদ্রতায় এড়িয়ে যায়, সে ড্রিঙ্কস করে না। ফারহান আবার বসে যায় ড্রিঙ্কস করতে। রৌদ্রি বারবার মানা করছে আর খেতে না। এক পর্যায়ে হুঁশ হারিয়ে ফেলে সে। রৌদ্রিকে জোর করে ওপরতলায় নিয়ে যায়। এত মানুষের সামনে রৌদ্রি চিৎকারও করতে পারছে না। ফারহানের শক্তির সাথে
কোনোভাবেই পেরে উঠছে না সে। ফারহান যেন নিজের মধ্যে নেই, তার মাথায় চলছে শুধু রদ্রিকে পাওয়ার নেশা, আর কিছু না। একটা রুমে ঢুকে দরজা আটকে দিল সে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায় রদ্রির। তবে কি আজ খারাপ কিছু হতে চলেছে? ফারহান দরজা বন্ধ করে পিছনে ফিরে রদ্রির ভয়ার্ত চোখে চোখ পড়ে তার। শব্দ করে হেসে ওঠে সে। হাসির শব্দে ভয়টা দ্বিগুণ হয়ে যায় রদ্রির। চোখের পানি ছেড়ে দেয় সে। এক পা করে রদ্রির দিকে এগিয়ে যায় ফারহান। রদ্রিও পিছাতে থাকে। এক সময় টেবিলের কোণায় পা লেগে পড়ে যেতে নেয়। পড়ে যাওয়ার আগেই হাত ধরে কাছে টেনে নেয় ফারহান। এক হাত দিয়ে জড়িয়ে ধরে রদ্রিকে। ফারহানের এই স্পর্শে শরীর কেঁপে ওঠে রদ্রির। ভয়ে চোখ বন্ধ করে ফেলে সে। চোখের কোণ দিয়ে টপ টপ করে গড়িয়ে পড়ে পানি। কাপা গলায় বলে, ফারহান প্লিজ ছাড়ুন, এমন এমন করবেন না। কেন জান? আমাকে ভালো লাগে না? ফারহান পুরোই মাতাল। কণ্ঠ জড়িয়ে আসছে তার। কথাবার্তায় কেমন যেন জড়তা। রদ্রি বুঝতে পারছে ফারহান নিজের মধ্যে নেই। রেগে কথা বললে সে আরো অ্যাগ্রেসিভ হয়ে পড়তে পারে। তাই অনুরোধের স্বরেই বলে, ফারহান আপনি আমাকে ছাড়ুন, এসব ঠিক না। আপনি কেন বুঝতে পারছেন না? ছাড়ুন বলছি। বলে ফারহানের বাহুতে হাত দিয়ে ধাক্কা দেয় রদ্রি, কিন্তু সরাতে পারে না। এবার আর সামলাতে পারে না ফারহান। এক হাত দিয়ে রদ্রির মুখ চেপে ধরে, ওড়না সরিয়ে ফেলে দিয়ে খুব রুডলি গলায় ঠোঁট চেপে ধরে। অনবরত হাত দিয়ে ধাক্কা দেয় রদ্রি। কোনোভাবেই ছাড়াতে পারে না নিজেকে। মনে মনে বারবার আল্লাহকে ডাকে। ওপরতলায় ওয়াশরুমে এসেছিল নীরাত। বের হতেই দেখল রদ্রিকে নিয়ে রুমে ঢুকে দরজা আটকে দিল ফারহান। কপাল কিঞ্চিত কুঁচকে এলো তার। রদ্রি সেরকম মেয়ে না যে ফারহানের সাথে রুমে রাত কাটাবে। তবে কি ফারহান জোর করছে রদ্রির সাথে? ভাবতে ভাবতে সেই রুমের দরজার সামনে যায় নীরাত। কিছুক্ষণ অপেক্ষা করে তাদের বের হওয়ার জন্য। বেশ কিছু সময় পার হয়ে গেলেও তারা বের হয় না। রুমের থেকে তেমন আওয়াজও পাচ্ছে না সে। বাধ্য হয়ে দরজায় কান লাগালো নীরাত। মৃদু কণ্ঠে চাপা কান্নার আওয়াজ শুনতে পায়। ভয় পেয়ে যায় নীরাত। রদ্রির কিছু হলো না তো? দরজা ধাক্কায় সে। ভরাট গলায় ডাকে, মিস রৌদ্রি, মিস রৌদ্রি। নীরাদের কণ্ঠ শুনে যেন প্রাণ ফিরে পায় রদ্রি। ডাকতে চায়, তবে পারে না। শক্ত করে মুখ চেপে ধরে আছে ফারহান। মুখ দিয়ে জুড়ে জুড়ে শব্দ করে ওঠে। মিস রৌদ্রি, আপনি ঠিক আছেন? এবার ফারহানের হাতে কামড় বসায় রদ্রি। নীরাদ, প্লিজ বাঁচাও আমাকে বলে চিৎকার দেয় সে। ফারহান একবার তাকিয়ে আবারও মুখ ডোবায়। তার কানে কোনো কথাই যাচ্ছে না। রদ্রির চিৎকার সরে নীরাদ দ্রুত কয়েকবার কাঁধ দিয়ে বাড়ি দেয় দরজায়। এক পর্যায়ে ছিটকিরি খুলে যায় দরজার। ভিতরে ঢুকে এই অবস্থা দেখে দৌড়ে ফারহানের কলার টেনে রদ্রির কাছ থেকেই ছাড়িয়ে নেয়। রাগে কপালের রগগুলো ফুলে উঠেছে নীরাদের। ফারহানের নাক বরাবর একটা ঘুষি মারতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে আসে। এমনি মাতাল ছিল, তার উপর আঘাত পেয়ে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায় ফারহান। আবারও ফারহানকে মারার জন্য হাত বাড়াতেই আচমকা রদ্রি শক্ত করে জড়িয়ে ধরে নীরাদকে। নীরাদের বুকে মাথা রেখে পিঠের দিকের শার্ট খামচে ধরে জোরে শব্দ করে কান্না করে দেয়। অস্থির হয়ে ওঠে নীরাদ। রদ্রির কান্না সহ্য হয় না তার। মেয়েটার মনের অবস্থা বুঝতে পারছে সে। রদ্রিকে জড়িয়ে ধরতে গিয়েও ধরে না। আলতো করে মাথায় হাত বুলিয়ে দেয়। কান্নার বেগ আরও বেড়ে যায়। এখনো মাথায় হাত বুলিয়ে দিচ্ছে নীরাদ। মিস রৌদ্রি, শান্ত হন। আপনি ঠিক আছেন তো? কিছু হয়নি? কাঁদতে কাঁদতে হেঁচকে তুলে রদ্রি। থেমে থেমে বলল, আপনি আপনি না থাকলে তো। আচ্ছা, আমি আছি তো। কান্না থামান, ভয়ের কিছু নেই। রদ্রিকে আলতো করে নিচের থেকে ছাড়িয়ে নেয় নীরাদ। কেউ এই অবস্থা দেখে ফেললে ব্যাপারটা খারাপ দেখাবে। মেঝে থেকে ওড়নাটা তুলে রদ্রির হাতে দেয়। দ্রুত গায়ে জড়ায় রদ্রি। মনে মনে আল্লাহর কাছে 1000 বার কৃতজ্ঞতা প্রকাশ করে নীরাদকে পাঠানোর জন্য। চোখের কাজল লেপটে গেছে, লিপস্টিক ছড়িয়ে গেছে। কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে রদ্রি। পকেট থেকে রুমাল বের করে এগিয়ে দেয় রদ্রির দিকে। নরম গলায় বলে,
মিস রৌদ্রি মুখটা মুছে নিন আর ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে আসেন। আপনাকে বাসায় দিয়ে আসবো আমি, রাত হয়ে গেছে। মাথা কাত করে সম্মতি দেয় রৌদ্রি। হাত উঠিয়ে ফারহানের দিকে ইশারা করে। ওকে নিয়ে আপনার ভাবতে হবে না, ওকে আমি দেখছি, আপনি যান। কণ্ঠে তীব্র রাগ প্রকাশ পায় নীরাদের। মাথা নিচু করে গাড়িতে বসে আছে রৌদ্রি, হাত দিয়ে চোখ মুছবে বারবার। পাশেই নীরাদ ড্রাইভ করছে। তো আপনি আপনার ভাইয়া ভাবির কথা ভেবে চুপ ছিলেন? ফারহান যে দিনের পর দিন আপনার সাথে এমন আচরণ করেছে, আপনার কি মনে হয় আপনার ভাই ভাবি এগুলো জানলে খুব খুশি হতো? আপনি মারাত্মক বোকা একজন মেয়ে। ওনাদের যদি আপনি একটাবার জানাতেন তাহলে হয়তো আজ এই পরিস্থিতি তৈরি হতো না। আপনি বুঝতে পারছেন আমার কথা? কাঁদতে কাঁদতেই উপর নিচে মাথা নাড়ায় রৌদ্রি। কিছুক্ষণ রৌদ্রির দিকে তাকিয়ে থাকে নীরাদ। মেয়েটা মনে হয় আজকে চোখের সব পানি শেষ করেই ক্লান্ত হবে। কান্না বন্ধ করবেন না, তাই তো? ওকে ফাইন, কান্না করেন। তারপর যখন মাথা ব্যথা করবে তখন বুঝবেন। এমনিতেও আপনি নিজের ভালোটা বুঝেন না। আসলে যারা বুঝতে চায় না তাদের বুঝিয়ে লাভ নেই। আর আমার কথা শুনে তো আপনার কোনো লাভ নেই, আমি তো বাইরের মানুষ। আপনি ভুল বুঝছেন, আমি সেরকমটা বলিনি। আমি তো তাও ভুল বুঝেছি মিস। আপনি তো ভুল ঠিক কিছুই বোঝেন না। রৌদ্রি কিছু বলে না, মন খারাপ হয় তার। নীরাদ রেগে আছে, তার সাথে রাগ না দেখালেও সে বুঝতে পারছে। বাসায় পৌঁছে কলিং বেল বাজাতেই গেট খুলল মীরা। খুলতে খুলতেই বলে, তোরা তো দেরি হলো। এতটুকু বলে থেমে যায় মীরা। সামনে নীরাদের পাশে রৌদ্রিকে দেখে অবাক হয়, বিস্মিত কণ্ঠে বলে, নীরাদ, তুমি এত রাতে? রৌদ্রি তোমার সাথে? তোর চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? রৌদ্রি, কি হয়েছে? ভাবি, ওকে রুমে যেতে দিন, আমি বলছি কি হয়েছে। আর রিদান ভাইয়া কি জেগে আছেন? আপনাদের সাথে আমার কিছু কথা ছিল। আসো, ভেতরে আসো। রৌদ্রি রুমে যা তো। আর নীরাদ আসো, রিদান জেগেই আছে। রুমে ঢুকে দরজা আটকে দিল রৌদ্রি। ও ভাবতেও পারেনি আজকে এমন কিছু হবে। নীরাদের করা কেয়ারগুলো প্রচণ্ড ভালো লাগে ওর। কেমন একটা শান্তি শান্তি লাগে। মনে হয় নীরাদ পাশে থাকলে ওর কোনো খারাপ হতে পারবে না। নীরাদ ওর সাথে খারাপ কিছু হতেও দিবে না। কিছুদিনের পরিচয়, অথচ কত ভরসাপূর্ণ অনুভূতি। জানালা ভেদ করে সকালের রোদ মুখের উপর পড়তেই ঘুম ভেঙে যায় রৌদ্রির। চোখ মুখ কুঁচকে পাশ ফিরে শোয় সে। কাল রাতে মাথা ব্যথার কারণে তাড়াহুড়া করে শুয়ে পড়েছিল, তাই হয়তো পর্দা লাগাতে ভুলে গিয়েছিল। নীরাদের কথা অনুযায়ী সত্যিই কালকে কান্না করার ফলে প্রচণ্ড মাথা ব্যথা উঠেছিল তার। উঠে গিয়ে ওষুধ খাওয়ার শক্তি ছিল না। ঘোরের মধ্যেই কখন ঘুমিয়ে গিয়েছিল মনে নেই। মাইগ্রেনের সমস্যা আছে রৌদ্রির, তবে এখন একটুও ব্যথা নেই। বেশ হালকা লাগছে তার। আড়মোড়া ভেঙে উঠে পাশের টেবিলে চোখ পড়তেই দেখল সেখানে মাথা ব্যথার ওষুধের পাতা রাখা। হাত বাড়িয়ে নিতেই দেখল একটা ওষুধ নেই। মাথা ব্যথা করছে, প্রশ্নটা মাথায় থেকে গেল ওর। ধীর পায়ে ভাইয়ের রুমে ঢুকলো রৌদ্রি। কেমন যেন অপরাধবোধ কাজ করছে। মনে হচ্ছে সে খুব করে একটা ভুল করে ফেলেছে। এখানে বসো। বলে নিজের পাশে ইশারা করে রিদান। ভাইয়ের মুখে তুমি সম্বোধন শুনে প্রচন্ড খারাপ লাগে রৌদ্রির। মৃদু কণ্ঠে বলে, ভাইয়া, তুমি রেগে আছো? রৌদ্রির কথায় নড়েচড়ে বসে রিদান। রাগ ঝেড়ে একেবারে শান্ত কণ্ঠে বলে, আমি রাগী আর যাই করি তাতে কি তোমার কিছু আসে যায় না? তুমি কি আমাদের আদৌ আপন ভাবো? রিদানের শান্ত কণ্ঠেও চরম অশান্ত হয়ে ওঠে রৌদ্রির মন। ভাইয়া প্লিজ, এভাবে বলো না। ভাবি, তুমি তো বোঝো অ্যাটলিস্ট। চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে তার। রিদান আর রাগ ধরে রাখতে পারে না। উঠে যেয়ে রৌদ্রির মাথায় হাত রাখে, এক হাত দিয়ে চোখ মুছিয়ে দেয়। নরম স্বরে বলে, তুমি যদি আমাকে একবারও বলতে বোন যে ফারহানকে তোর ভালো লাগে বা ও তোর সাথে মিসবিহেভ করে, তাহলে তোদের বিয়ে তো দূর, আমি ওর ছায়াটাও তোর উপর পড়তে দিতাম না। আমার কাছে তোর ভালো থাকাটা জরুরি বোন। কাল জলদি নীরাজ না থাকতো তাহলে কি হতো একবার চিন্তা করেছিস? নীরাজ যদি কালকে আমাকে আর মীরাকে সব খুলে বলছে, তুই তো কখনোই সংকোচের জন্য বলতে পারতি না।
কথাগুলো বলে থামল রিদান। খুব আদরের বোন তার, কখনো চোখে পানি আসতে দেয়নি। আচ্ছা বাদ দাও এসব কথা রিদান। আর রোদ্রি, তুইও এসব নিয়ে আর কোনো চিন্তা করবি না। তোদের বিয়েটা রিদান ভেঙে দিয়েছে। আর এখন নিচে চলো দুই ভাই বোন, নাস্তা দিচ্ছি আমি। বলে নিচে চলে গেল মীরা। রুদ্রি নিচে নেমে রান্নাঘরে ঢোকে, দেখে মীরা খাবার বাড়ছে। মীরার পাশে যেয়ে দাঁড়ায় সে। পাশ থেকে একটা পাত্রে পানি বসায় চুলায়, উদ্দেশ্য চা বানানো। তোর মাথা ব্যথা কমেছে নাকি এখনো আছে? রুদ্রি এবার আশ্বস্ত হয়, সে ভাবি ওষুধ খাইয়ে দিয়েছে। না নেই। তুমি ওষুধ খাইয়ে দিয়েছিলে তাই না রাতের বেলা? আমি দেইনি, নীরদ ওষুধ নিয়ে গিয়েছিল তো তোর রুমে। বললো তোর নাকি মাথা ব্যথা, তুই জেগেছিলি না? না। ও, ছেলেটা হয়তো ঘুমের মধ্যে তুলে খাইয়ে দিয়েছে। তুই টেবিলে আয়, চা আমি বানিয়ে দিচ্ছি। না, হয়ে গেছে, আমি আসছি। নীরাদের কথা ভেবে আনমনে হেসে ওঠে রুদ্রি। লোকটা যে কেন ওর এতটা কেয়ার করে বুঝেও বুঝতে পেরেও বুঝতে চায় না রুদ্রি। কিছু কিছু জিনিস হয়তোবা না বোঝাই ভালো। হসপিটালের বেডে শুয়ে আছে ফারহান। অবস্থা বেশি ভালো না তার, সবাই জানে। মাতাল অবস্থায় ড্রাইভ করে অ্যাক্সিডেন্ট হয়েছে তার। কিন্তু আসল ব্যাপারটা এইটা না। নীরাদের লোকেরা তাকে আগেই একটা গোডাউনে নিয়ে গিয়েছিল। গতকালকে রৌদ্রির বাসা থেকে বেরিয়ে ফারহানের কাছে যায় নীরাদ। বেধরম মারে তাকে। নিজের রাগ মিটিয়ে তবেই ক্লান্ত হয়। এক পর্যায়ে ফারহানের অবস্থা বেশি খারাপ হয়ে গেলে কয়েকজন মিলে আটকায় তাকে। তারপর নীরাদের নির্দেশে অ্যাক্সিডেন্ট কেস সাজিয়ে হসপিটালে দিয়ে আসে। নীরাদের এমন রাগী রূপটা খুব কম মানুষই দেখেছে। অযথা অকারণে সে কখনো রেগে যায় না। অফিসে নিজের রুমের চেয়ারে গা এলিয়ে বসে আছে নীরাদ। চোখের মণিগুলো সহিরভাবে ফোনের স্ক্রিনে আটকে আছে। স্ক্রিনে ভাসছে রৌদ্রির ঘুমান্ত একটি ছবি। স্লাইড করে পরের ছবি দেয়া দেখেই হাসল নীরাদ। তার বুকে রৌদ্রির মাথাটা পরম যত্নে রাখা। গতকাল রাতে যখন রৌদ্রিকে তুলে ওষুধ খাইয়েছিল তখনই ছবি দুটো তুলেছিল সে। ভাগ্যিস মেয়েটা ঘুমিয়েছিল, নয়তো আর ছবি তুলে মুহূর্তটা স্মৃতিতে বন্দী করে রাখতে পারত না। ফোনটা বন্ধ করে পাশে রাখলো। কাজে মন দিতে পারছে না সে। এক হাত দিয়ে মাথার চুল চেপে ধরল নীরাদ। রৌদ্রি নামক ব্যক্তিটা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে প্রবলভাবে। ভালোবাসা শব্দটা খুব ছোট হলেও এর অনুভূতির বিস্তার প্রকাশ করা সম্ভব নয়। ভালোবাসার অনুভূতি কেবল সেই বোঝে যে সত্যিকারী অর্থে ভালোবাসতে পারে। গত কয়েকদিনে নীরাদ আর রৌদ্রির মধ্যেকার সম্পর্কটা বেশ সহজ হয়ে উঠেছে। এখন সংকোচের পাহাড় সমান দেওয়ালটা নেই তাদের মাঝে। প্রায়ই নীরাদের বাসায় আসা যাওয়া করে রৌদ্রি। মনিরা আহমেদের সাথে বেশ ভালো সম্পর্ক হয়ে উঠেছে তার। এমনকি মীরাও মাঝে মাঝে রৌদ্রির সাথে নীরাদের বাসায় যায়। একসাথে তিনজনের সময়টা বেশ ভালোই কাটে তাদের। আজ ভার্সিটিতে পরীক্ষা ছিল রৌদ্রির, ফাইনাল পরীক্ষা ছিল, তাই পড়াশোনার চাপটাও একটু বেশিই ছিল। এই কয়েকদিন দম ফেলার সময় পায়নি। বেশ রিল্যাক্স মোডে ভার্সিটি থেকে বের হলো রৌদ্রি। বের হতেই মুখে বিরক্তির ছাপ দেখা দিল তার। আশেপাশে কোথাও ড্রাইভার আঙ্কেলকে পেল না সে। বেশ গরম পড়েছে আজকে, সূর্যের তাপ মনে হয় আজ একটু বেশি। তাকে কি কেউ নিতে আসেনি নাকি? খোঁজাখুঁজি শেষে আবার মেন গেটের সামনে আসতেই কপাল কুঁচকে চোখ ছোট ছোট করে ফেলে রৌদ্রি। সামনে নীরাদকে দেখে দ্রুত পায়ে এগিয়ে যায়। নীরাদ তখন উল্টো দিকে ফিরে কানে ফোন লাগিয়েছিল। মিস্টার নীরাদ, আপনি এখানে? রৌদ্রির কথায় দ্রুত পিছনে ফিরে নীরাদ। কান থেকে ফোনটা নামিয়ে অস্থির কণ্ঠে বলে, মিস রৌদ্রি, আপনাকে কতবার ফোন করলাম, ফোন কোথায় থাকে আপনার? রিসিভ করছিলেন না কেন? কই গিয়েছিলেন? আপনাকে না পেয়ে কতটা টেনশনে পড়ে গিয়েছিলাম জানেন? নীরাদের এক ঝাঁক প্রশ্ন শুনে হকচকিয়ে যায় রৌদ্রি। পরক্ষণেই ভেতরে ভেতরে হেসে ওঠে। নীরাদ তার জন্য কত টেনশন করে। আসলে আমি ড্রাইভার আঙ্কেলকে খুঁজতে একটু ওই দিকটায় গিয়েছিলাম। ভাবলাম উনি হয়তো নিতে আসেননি, তাই চলে আসলাম আর কি। বলে একটা বোকা বোকা হাসি দিল রৌদ্রি। আঙ্কেল আসবেন না, আমি নিতে এসেছি আপনাকে। আজ নাকি আপনার পরীক্ষা শেষ, তাই মা আমাদের বাসায় নিয়ে যেতে বলেছে। আপনার ভাবিও ওখানে। এই নিন, আপনার ভাবির সাথে কথা বলে নিন।
বলে রৌদ্রির দিকে ফোনটা এগিয়ে দিল নীরাদ। ফোনটা কানে দিয়ে হ্যালো বলতেই ওপাশ থেকে ব্যস্ত ভঙ্গিতে কথা শোনা গেল মীরার। হ্যালো রোদ্রি, তুই নীরাদের সাথে চলে আয় বাসায়, ওদের বাসায়। চাচি আর আমি মিলে রান্না করছি, তুই চলে আয় তাড়াতাড়ি, ঠিক আছে? বেশ উৎসুক শোনায় মীরার গলা। আসছি। গাড়ির সামনের অংশ খুলে চিন্তিত চেহারায় বারবার কি যেন করছে নীরাদ। এমন একটা সময় গাড়িটা কিভাবে নষ্ট হলো বুঝতে পারছে না সে। কিছুতেই স্টার্ট হচ্ছে না। পাশেই মাথায় ঘোমটা টেনে দাঁড়িয়ে আছে রৌদ্রি। গরমের শেষ সে। সকালে যে কেন চুলগুলো বেঁধে আসেনি, বারবার ওড়না দিয়ে ঘাম মুছছে। রৌদ্রির দিকে ঘুরে খানিকটা ইতস্তত গলায় নীরাদ বলল, রিকশায় যেতে পারবেন? গাড়িটায় কি সমস্যা হলো বুঝতে পারছি না। রৌদ্রি তাকালো নীরাদের দিকে। রিস্কায় যেতে ওর সমস্যা নেই, ও প্রায়ই রিস্কায় আসা যাওয়া করে, কিন্তু নীরাদের সাথে এক রিস্কায় যেতে হবে তাই একটু অস্বস্তি হচ্ছে। জি, রিকশায়? হুম, গরমে অসুস্থ হয়ে যাবেন তো, ঘেমে যাচ্ছেন, তাই বললাম। নীরাদকে গভীরভাবে কয়েক সেকেন্ড খেয়াল করতেই রৌদ্রি দেখল ওনারও টি শার্ট অর্ধেক ভিজে গেছে। অতিরিক্ত ফর্সা হয় চেহারাটা হালকা লাল হয়ে গেছে। কপালে গলায় ঘাম চিকচিক করছে রোদে। হাতের ঘন লোমগুলো ঘেমে লেপ্টে আছে শরীরের সাথে। ওর জন্য কত কষ্ট করে দাঁড়িয়ে আছেন উনি। যেতে পারবেন মিস? জি আচ্ছা, সমস্যা নেই। নীরাদ একটা রিস্কায় ডাকলো। রৌদ্রিকে উঠিয়ে দিয়ে নিজেও উঠল। নীরাদ উঠতেই রৌদ্রি একটু চেপে গেল, কিন্তু জায়গা কম হওয়ায় গায়ের সাথে গা লেগেই গেল। রিস্কায় হুড তোলা, তাই দুজনেই প্রায় দুজনের নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শুনতে পাচ্ছে। এখানে রোদ নেই, তাই মাথায় ঘোমটাটা ফেলে দিল রৌদ্রি। চুলগুলো ঠিক করছে তখন নীরাদ বলল, খোঁপা করে ফেলেন। এই গরমে চুল খোলা রেখেছেন কেন? তার উপরে যে বড় চুল আপনার, মাশাআল্লাহ। রৌদ্রি কিছু বলল না। নীরবে চুলগুলো হাত কোপা করতে ব্যস্ত হয়ে পড়ল। নীরাদ মুচকি হাসল। রৌদ্রির গালের লাল আভাটা চোখ এড়ায়নি ওর। হঠাৎই রৌদ্রির কি হলো ওর নিজেও বুঝল না। নীরাদের ঘাড়ে হাতের উল্টো পিঠ দিয়ে মুছে দিতে দিতে বলল, ইস, আপনি তো পুরো ঘেমে ভিজে গেছেন। আমার জন্য এতটা কষ্ট করতে হলো আপনার। নীরাদ হাসল। রৌদ্রির ছোঁয়াতে নিমিষেই নীরাদের ক্লান্তি দূর হয়ে গেল। কষ্টের কিচ্ছু নেই মিস রৌদ্রি, আপনি বুঝবেন না। রৌদ্রি এখনো হাত সরায়নি। আমার ব্যাগে পানি আছে, বের করে দিব, খাবেন? নীরাদ আচমকায় মাথা ঘুরিয়ে রৌদ্রির একদম চোখে চোখ রাখল। রৌদ্রি নীরাদের দিকেই চেয়েছিল। আচমকা ধরা পড়ে যাওয়ায় বেশ লজ্জা পেল সে। খেয়াল রাখিয়েন মিস রৌদ্রি, আপনার করা কেয়ারগুলো আবার আমার অভ্যাসে পরিণত না হয়ে যায়, হলে কিন্তু ঝামেলায় পড়বেন। রৌদ্রির খুব করে বলতে ইচ্ছে হলো, সেই ঝামেলায় আমি বারবার পড়তে চাই মিস্টার নীরাদ, কিন্তু বলতে পারল না। কথাগুলো মনের ভিতরেই জমা হয়ে রইল। হয়তো কোনো এক নিস্তব্ধ মধ্যস্থে যে বক্ত করবে তার অবাক্ত কথাগুলো। বাসায় ঢুকেই বিরিয়ানির সুবাস পেল রৌদ্রি। রান্নাঘরে যেয়ে দেখল মনিরা আর মীরা মিলে রান্না করছে। কাজের মেয়েটাও আছে। রৌদ্রিকে দেখে উজ্জ্বল হয়ে উঠল মনিরার মুখ। উৎফুল্ল কণ্ঠে বলল, রুদ্রিমা, কতদিন পর দেখলাম তোমাকে। কতদিন না আন্টি, আমি 15 দিন আগেই এসেছিলাম। পরীক্ষা শুরু হয়েছিল তো তাই আসতে পারিনি, আজকেই শেষ হলো। মনিরা এগিয়ে আসলো, মাথায় হাত বুলিয়ে বলল, কেমন হয়েছে পরীক্ষা? ভালো। বলে মুচকি হাসল রৌদ্রি। তুই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আয় রোদ্রি, খাবার হয়েই গেছে। ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখলো টেবিলে খাবার সাজাচ্ছে মীরা আর মনিরা। সালাদটা আনতে ভুলে গেছি। বলে কাজের মেয়ে টুম্পাকে ডাকতে গেলে রৌদ্রি বলে, আমি এনে দিচ্ছি আন্টি। বলে দ্রুত পায়ে রান্নাঘরে ঢুকলো রৌদ্রি। প্লেটটা হাতে নিতেই বিস্ফোরিত একটা শব্দ হলো। আগুনের ধোঁয়ায় ভরে গেল পুরো ঘর। জ্ঞান হারানোর আগ মুহূর্তে শুধু পরিচিত কিছু মানুষের কণ্ঠের চিৎকার কানে আসলো রৌদ্রির। রৌদ্রিকে অজ্ঞান অবস্থায় কোলে নিয়ে দ্রুত নিজের ঘরে গেল নীরাদ। যত্ন করে বিছানায় শুইয়ে দিয়ে ডাক্তারকে কল করলো। মীরা আর মনিরা পাশে বসে কান্না করছে আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে রৌদ্রির।
রান্নাঘরের আগুন ততক্ষণে নিভিয়ে দেওয়া হয়েছে। খালি পাতিল চুলায় দিয়ে ভুলে গিয়েছিলেন মনিরা আহমেদ। পাতিল পুড়ে এক পর্যায়ে ফেটে আগুন ধরে যায়। আগুন বেশি না লাগলেও ধোঁয়া হয় বেশি। নাকে মুখে ধোঁয়া ঢোকে যাওয়া আর অতিরিক্ত ভয় পেয়ে ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে রৌদ্রি। সোফায় বসে হাঁটুতে হাতের কোনোই ঠেস দিয়ে দু হাতে মুখ চেপে বসে আছে নীরাত। একটু আগে ডাক্তার এসে ইঞ্জেকশন দিয়ে গেছে রৌদ্রিকে। বলেছে কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরবে। মীরা ফোন করে বলতে রিদানও তাড়াহুড়া করে অফিস থেকে চলে এসেছে। সেও রৌদ্রির পাশেই বসে আছে। কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। সবাই রৌদ্রির প্রতি ভালোবাসাটা প্রকাশ করতে পারলেও নীরাত পারছে না সে রৌদ্রিকে খুব শক্ত করে জড়িয়ে ধরতে। রান্নাঘর থেকে রৌদ্রির চিৎকার শুনে তার আত্মাটা কি পরিমাণে কেঁপে উঠেছিল সেটা কেবল সেই জানে। ধীরে ধীরে চোখ খুলে রৌদ্রি। আশেপাশে তাকিয়ে কিছুটা সময় লাগে তার ব্যাপারটা বুঝতে। রিদান এগিয়ে এসে গালে হাত রাখে, নরম গলায় বলে। শরীর খারাপ লাগছে বোন? হাসলো রৌদ্রি। ক্লান্ত লাগছে। বিছানায় হেলান দিয়ে বসলো সে। রদ্রিমা, আমার যেন তোমার আজকে এত বড় একটা বিপদ হতে গিয়েছিল, আমাকে মাফ করে দিও। আরে আপনি কি সব বলছেন আন্টি? আপনার জন্য কেন হবে? এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। জি চাচি, আপনাকে কতবার বললাম আপনি নিজেকে দোষারোপ করবেন না প্লিজ। কথার মাঝেই রৌদ্রির দিকে স্যালাইন মেশানো পানির গ্লাস এগিয়ে দিল নীরাত। মৃদু কণ্ঠে বলল, এটা খেয়ে নিন, পুরোটা শেষ করবেন। এতক্ষণে নীরাতকে লক্ষ্য করে রৌদ্রি। লোকটার চোখ মুখ বিষণ্ণ হয়ে আছে। উচ্চস্বরে কথা না বললেও কি সুন্দর শাসন করে নীরাত। বিনা বাক্য পুরোটা শেষ করলো রৌদ্রি। নীরাত ঠায় দাঁড়িয়েছিল এতক্ষণ। খাওয়া শেষ হলে পানির গ্লাসটা নিয়ে পাশের টেবিলে রাখতে রাখতে বলল, ওকে কিছু খাবার খাইয়ে দিন ভাবি, তারপর ওষুধ খেয়ে কিছুক্ষণ ঘুমালেই দুর্বলতা কেটে যাবে। মীরা বসে বসে রৌদ্রিকে খাইয়ে দিচ্ছে। জরুরি মিটিং করে যাওয়ায় রিদান কিছুক্ষণ আগেই আবার অফিসে চলে গিয়েছে। বলেছে রাতে এসে রৌদ্রি আর মীরাকে নিয়ে যাবে। নীরাজ সোফায় বসে ফোনে স্ক্রল করছে আর একটু পরপর আর চোখে রৌদ্রিকে দেখছে। খাওয়া শেষ হলে মীরা প্লেট রাখতে নিয়ে চলে যায়। রুমে শুধু নীরাজ আর রৌদ্রি। উঠে যেয়ে পাতা থেকে ওষুধটা বের করে রৌদ্রির মুখের সামনে ধরে নীরাজ। হ্যাঁ করেন। একবার তাকিয়ে ছোট করে মুখ খুলে রৌদ্রি। ওষুধটা দিয়ে পানিটাও নিজ হাতে খাইয়ে দেয় নীরাজ। ঠোঁটের কোণে লেগে থাকা পানি আলতো করে মুছিয়ে দিয়ে বলে, এখন চুপ করে ঘুমান, রেস্ট নিলে ভালো লাগবে। মিস্টার নীরাদ। রুম থেকে বের হয়ে যাচ্ছিল নীরাজ। রৌদ্রির ডাকে পিছনে ফিরল সে। কিছু লাগবে? আহা, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো নীরাজ। তারপর বেশ শান্ত স্বাভাবিক গলায় বলল, আমি তো আপনাকে বাঁচাইনি, বাঁচিয়েছি নিজেকে। আবার সম্পূর্ণটা জুড়েই তো আপনি। আমার অস্তিত্বের প্রতিটা কোনায় কোনায় আপনার বিচরণ। অন্তত নিজের অস্তিত্বটাকে টিকিয়ে রাখার জন্য হলেও আপনাকে বাঁচানো খুবই জরুরি ছিল। নিজের অস্তিত্ব না থাকলে তো মানুষ বাঁচে না, তাই না মিস রৌদ্রি? রৌদ্রি কিছু বলল না বললে ভুল হবে। সে আসলে বলার অবস্থায় নাই। মুচকি হাসল নীরাজ। আচ্ছা বাদ দিন এসব কথা, আপনার এসব নিয়ে না ভাবলেও চলবে। আপনি ঘুমান। বলে দরজা আটকে বের হয়ে গেল নীরাজ। রৌদ্রি বুঝতে পারছে না তার কেমন রিয়্যাক্ট করা উচিত। মাথাটা একেবারে খালি খালি লাগছে। নীরাজের একেবারেই স্বাভাবিকভাবে বলা কথাগুলো প্রচণ্ড অস্বাভাবিকভাবে ভাবিয়ে তুলছে রৌদ্রিকে। রাতের বেলা বেডে বসে ল্যাপটপে অফিসের কাজ করছিল নীরাজ। হঠাৎ পাশে চোখ পড়তেই খানিকটা হেসে উঠল সে। এখানেই একটু আগে ঘুমিয়েছিল রৌদ্রি। জায়গাটায় এক হাত রাখল সে। বিড়বিড় করে বলল, আপনাকে এখানে পার্মানেন্টভাবে আনার ব্যবস্থা খুব শীঘ্রই করছি আমি, মিস রৌদ্রি। কেটে গেছে বেশ কিছু সময়। আজকে রৌদ্রির ফাইনাল সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছে। বেশ ভালো রেজাল্ট করেছে রৌদ্রি। ভাই ভাবিকে রেজাল্ট জানিয়ে অনুমতি নিয়ে বান্ধবীদের সাথে ঘুরতে বের হলো রৌদ্রি। বিকেলবেলা ক্লান্ত ভঙ্গিতে বাসায় ঢুকলো সে। ঢুকে মনিরা আহমেদকে দেখে কিছুটা অবাক হলেও খুশি হলো। রিদান আর মীরার সাথে কিছু একটা আলোচনা করছিলেন তিনি। রৌদ্রি সালাম দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। অর্ধেক সিঁড়ি উঠতেই একটা কথা কানে আসলো তার। সেখানেই থমকে দাঁড়িয়ে গেল সে।
রদ্রিকে আমি আমার ছেলের বউ করতে চাই রিদান। মীরাকে রুমে ঢুকতে দেখে নড়ে চড়ে বসলো রোদ্রি। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করলো। মীরা বেশ বুঝতে পারছে রোদ্রি মনিরা বেগমের কথাটা শুনেছে, আর তার আন্দাজ মতে রোদ্রি নীরাদকে ভালোবাসে, তাই তার অমত হওয়ার কোনো কথাই না। কিন্তু শুধু আন্দাজের উপর ভিত্তি করেই সে আগের বারের মতো কোনো ভুলের পুনরাবৃত্তি ঘটাতে চায় না। মীরাকে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদু কণ্ঠে বলল রোদ্রি, বসো ভাবি। তোর সাথে কিছু কথা ছিল রদ্রি। হ্যাঁ বলো। তুই হয়তো চাচির কথাটা শুনেছিস, তাই না? হুম। তাহলে তোর মত কি? কিছুক্ষণ চুপ থাকে রোদ্রি, তারপর বলে, তোমরা যা ভালো মনে করো। রোদ্রির কথায় হতাশ হয় মীরা। মেয়েটা কখনোই মুখ ফুটে কিছু বলতে পারে না, একেবারেই চাপা স্বভাবের। দেখ রদ্রি, বিয়েটা হবে তোর আর নীরাদের, সংসার করবি তোরা, সেখানে তোর মতটা তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তোর যদি আপত্তি থাকে তাহলে বল, আমি এক্ষুনি চাচিকে মানা করে দিব। তোকে তো আর তোর ইচ্ছের বিরুদ্ধে কিছু করা হবে না, তোর ইচ্ছেটা তো জানতে হবে, তাই না? প্রচণ্ড লজ্জা নিয়ে এবার মুখ ফুটে বলেই দেয় রোদ্রি। আমার আপত্তি নেই ভাবি। হাসি ফুটে ওঠে মীরার ঠোঁটের কোণে। রৌদ্রির মাথায় হাত বুলিয়ে দিল সে। মীরার রুম থেকে বেরিয়ে যায়। রুমের লাইট নিভিয়ে দেয় রৌদ্রি। আনমনে নিজেকে প্রশ্ন করে, সে কি সত্যি নীরাদকে ভালোবাসে? উত্তরটা সে জানে না, আসলেই জানে না। সে শুধু জানে নীরাদের সংস্পর্শ তাকে শান্তি দেয়। কেমন একটা নিরাপদ নিরাপদ অনুভব হয়। মনে হয় হ্যাঁ, এমন একটা আস্থাপূর্ণ ভরসাপূর্ণ মানুষই তো সবাই চায়। ফোনের রিংটোনে ঘুম ভেঙে যায় রৌদ্রির। কিছুক্ষণ আগেই ঘুমিয়েছিল সে। পাশ থেকে ফোনটা নিয়ে স্ক্রিনে চোখ পড়তেই এক লাফে উঠে বসে। স্ক্রিনে স্পষ্ট অক্ষরে লেখা, মিস্টার নীরাদ ইজ কলিং। এত রাতে নীরাদ কেন কল দিয়েছে? অবশ্য এখন এত রাত না, মাত্র 11:30 বাজে। সেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। নীরাদ নিশ্চয়ই তাদের বিয়ের ব্যাপারে বলতে ফোন করেছে। কিভাবে কি বলবে সেসব ভাবতে ভাবতেই ফোনটা রিসিভ করলো সে। হ্যালো মিস রৌদ্রি, জি বলেন। আপনি ঘুমিয়েছিলেন? তাহলে পরে ফোন দিব না। না না, বলেন, সমস্যা নেই। আপনার রেজাল্ট খুব ভালো হয়েছে শুনলাম, কংগ্রাচুলেশনস। ধন্যবাদ। কালকে ফ্রি আছেন না? হুম। আচ্ছা ঠিক আছে, আপনি ঘুমান। আপনার কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছে ঘুমিয়েছিলেন। গুড নাইট। গুড নাইট। সকালবেলা শাওয়ার নিয়ে বের হতেই বিছানার উপর কয়েকটা প্যাকেট দেখতে পেল রৌদ্রি। ভ্রু কুচকে এগিয়ে গিয়ে একটা প্যাকেট হাতে নিতেই পিছন থেকে মীরা বলল, দেখ তো তোর পছন্দ হয় নাকি? সকাল সকাল নীরাদ এত কিছু পাঠিয়েছে তোর জন্য। সন্ধ্যায় আসবে ওরা, আংটি পরাবে, এগুলো পরেই তৈরি হয়ে নিস, ঠিক আছে? ছেলেটা শখ করে পাঠিয়েছে। আজকেই? হ্যাঁ, নীরাদ নাকি চাইছে যত দ্রুত সম্ভব বিয়েটা করে ফেলতে। তোর সাথেও কথা হয়নি ওর? হয়েছে, কিন্তু এ বিষয়ে। মীরার ফোন বেজে ওঠে। রৌদ্রি বলে, তোর ভাই ফোন দিয়েছে, আমাদেরও তো একটা প্রস্তুতির ব্যাপার আছে। বলে ফোন কানে লাগিয়ে ব্যস্ত ভঙ্গিতে রুম থেকে বের হয়ে যায়। একটা একটা করে প্যাকেট খুলছে আর অবাক হচ্ছে রৌদ্রি। একটা মানুষের পছন্দ এতটা সুন্দর কি করে হতে পারে ভেবে পায় না রৌদ্রি। হঠাৎই ফোনের টুং টাং শব্দে চমকে ওঠে সে। হাতে নিয়ে দেখে নীরাদের মেসেজ। পছন্দ হয়েছে রৌদ্রি? সকালে নীরাদের পাঠানো সবুজ রঙের জামদানি শাড়িটা পরেছে রৌদ্রি। হালকা সুতায় কাজ করা শাড়িটার মধ্যে চুলগুলো খোপা করে ফুল গুজে দেয়। এই গাজরাটাও নীরাদের দেওয়া উপহারের সাথেই ছিল। কানে আর গলায় হালকা স্বর্ণের গহনা, আর মুখে হালকা সাজ। সচরাচর শাড়ি পরা হয় না রৌদ্রির, তাই শাড়ি সামলাতে বেশ ঝামেলায় পোহাতে হচ্ছে। নেহাতি নীরাদের দেওয়া বলে, নয়তো আজও 3 পিস পরেই কাটিয়ে দিত সে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল সে। হঠাৎই কারো চিৎকারে চমকে উঠল সে। গলাটা তার চিরচেনা। তুই তো ভয় পাইয়ে দিয়েছিলি মৌ, এভাবে কেউ চিৎকার করে? দৌড়ে এসে রৌদ্রিকে জড়িয়ে ধরে মৌ। রৌদ্রি ছোট চাচার ছোট মেয়ে মৌ, বয়সে মাত্র 1.5 বছরের ছোট। যখন তারা ওই বাসায় ছিল তখন ওই ছিল রৌদ্রির একমাত্র সঙ্গী। কিন্তু এখানে আসার পর তেমন একটা দেখা হয় না তাদের। আজ প্রায় অনেক দিন পর দেখা হলো।
তাই হয়তো আবেগ ধরে রাখতে পারেনি মৌ। উফ, তোমাকে যা লাগছে না রূপু, দুলাভাই তো চোখ সরাতেই পারবে না। মৌয়ের মাথায় আলতো করে বাড়ি দিল রোদ্রি, কান টেনে বলল, বেশি পেকে গেছিস না? আচ্ছা, কে কে এসেছে? আমি, আব্বু, আম্মু, আবিদ ভাইয়া। চাচা চাচি আসতে পারেনি, জানোই তো চাচির শরীর খারাপ। চাচিকে বাসায় একা রেখে চাচাও আসতে পারেনি। হুম, বুঝেছি। আচ্ছা, দুলাভাই দেখতে কেমন? আমি তো দেখিনি পর্যন্ত। তোমার কাছে ছবি আছে? আজকে আসলেই দেখে নিস বোন, ঠিক আছে? বলে গাল টেনে দিল মৌয়ের। কেমন যেন লজ্জা লজ্জা লাগছে রোদ্রির। এর আগেও তো কতবার নীরাদের সামনে গিয়েছে সে, তবে আজ এতটা লজ্জা লাগছে কেন? সিঁড়ি দিয়ে এক হাত কুচি সামলে নামছে সে। নামতে মীরা ঘোমটা টেনে দেয় তার মাথায়। ঘোমটা ধরে মুখ তুলে তাকাতেই সর্বপ্রথম নীরাদের চোখে চোখ পড়ে রোদ্রির। গভীর দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করছে নীরাদ। নীরাদের পরনেও সবুজ পাঞ্জাবি। আচ্ছা, কি এত দেখছে লোকটা? দৃষ্টি যেন সেখানেই আটকে গেছে নীরাদের। রোদ্রিকে কখনোই শাড়িতে দেখেনি সে, আজই প্রথম। সকালে কেবল শখ করে শাড়িটা কিনেছিল রোদ্রির জন্য। এখন মনে হচ্ছে তার শখ করাটা সার্থক। মৌয়ের হাত ধরে নীরাদের পাশে বসালো রোদ্রিকে। সবার দিকে একবার চোখ বুলিয়ে নিল নীরাদ। সচেতনভাবে রোদ্রির দিকে মাথা ঝুঁকালো সে। চাপা গলায় বলল, তোমাকে খুব সুন্দর লাগছে। নীরাদের মুখে তুমি শুনে অদ্ভুত ভালো লাগলো রোদ্রির। নীরাদের থেকে অনেক ছোট হওয়া সত্ত্বেও নীরাদ সব সময় তাকে আপনি বলেই ডাকত কিনা লজ্জায় কিছুই বলতে পারল না রোদ্রি। নীরাদের হাতে আংটি দিল মনিরা। এক হাতে আংটি দিয়ে আরেক হাত এগিয়ে দিল রোদ্রির দিকে, এগিয়ে দিল নীরাদ। আলতো করে নীরাদের হাতের উপর হাত রাখল রোদ্রি। নীরাদ আংটি পরিয়ে দিতেই বড়রা আলহামদুলিল্লাহ বলে উঠল। হেসে উঠল নীরাদ। নিজের হাত বাড়িয়ে দিলে রৌদ্রিও আংটি পরিয়ে দেয় তাকে। এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবের বিভিন্নভাবে ছবি তুলছিল মৌ। আংটির পর্ব শেষ হতেই দ্রুত পায়ে এগিয়ে গেল সে। ব্যস্ত ভঙ্গিতে বলল, এই এখন আমি ওদের ছবি তুলবো। রূপু, তুমি একটু চেপে বসো না, আর ভাইয়া আপনিও। রৌদ্রি না চাপলেও নীরাদ চেপে বসলো রৌদ্রির দিকে। ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে হাসতেই বলল, এত লজ্জা পেলে হবে? একটু তো হাসো। বেশ কিছু ছবি তুলল মৌ। তারপর ক্যামেরাটা আবিদের দিকে এগিয়ে দিয়ে বলে, আমার কিছু ছবি তুলে দে তো ভাইয়া, তোদের চক্করে আমার ছবিই তোলা হলো না। বোনের কাণ্ডে না হেসে পারে না আবিদ। ক্যামেরাটা নিয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে সে। সবাই খাওয়া দাওয়া করছে। এতক্ষণ সেখানেই ছিল রোদ্রি। সবাই একটু ব্যস্ত হতেই উপরে উঠে যায় রোদ্রি। নিজের রুমের সামনে দাঁড়িয়ে নিচু হয়ে শাড়ি টেনে ঠিক করে নেয় সে। শাড়ি পরতে অসুবিধা হয় না তোমার? পিছন থেকে নীরাদের কণ্ঠ শুনে হকচকিয়ে যায় রোদ্রি। সোজা হয়ে দাঁড়িয়ে বলে, না, আসলে সচরাচর পড়া হয় না তো, তাই একটু ওই পড়তে পড়তে অভ্যেস হয়ে যাবে। ও, তাহলে বিয়ের পর শাড়ি পরার প্ল্যান আছে ম্যাডামের? হুম। একটা ডোন্ট কেয়ার ভাব নেয় রোদ্রি। সব সময় কি তাকে লজ্জায় ফেলবে নাকি নীরাদ? হ্যাঁ, তো আপনার কোনো সমস্যা? না তো, আমার কোনো সমস্যা নেই। বলে হেসে দেয় নীরাদ। এ যেন তৃপ্তির হাসি। রাতের বেলা বেলকনিতে দাঁড়িয়ে আছে নীরাদ। মনে মনে ভাবছে, আর মাত্র কিছুদিন রোজি, তারপরেই তোমাকে সম্পূর্ণভাবে নিজের করে পাবো। পুরো ছাদ সাজানো হচ্ছে ফুল দিয়ে, লাইটিং করা হচ্ছে আনাচে কানাচে। নীরাদের বাসার ছাদটা বেশ সুন্দর আর বড়। এজন্য এখানেই হলুদ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। বিয়েতে অযথা খরচ করার রোদ্রির পছন্দ না, তাই কিছুটা সাধারণভাবেই বিয়েটা করতে চায় সে। মৌ কালকে এখানেই থেকে গিয়েছিল। বিকেল হতেই রোদ্রিকে জোর করে বসিয়ে সাজাতে শুরু করে দেয় সে। করুণ কণ্ঠে রোদ্রি বলে, বোন, বেশি সাজ দিস না প্লিজ। ভূতের মতো সাজার থেকে তো না সাজাই ভালো। ধুর, আমি কি তোমাকে ভূত সাজাবো নাকি? জবাবে জোরপূর্বক হাসল রোদ্রি। প্রথমত সাজগোজ তার অপছন্দ না হলেও তেমন পছন্দও নয়। দ্বিতীয়ত ঘন্টার পর ঘন্টা বসে বসে মেকআপ করার মতো ধৈর্য তার নেই। সে বরাবরই খুব অস্থির একটা মেয়ে।
আয়নার সামনে দাঁড়িয়ে ঘড়ি পড়ছিল নীরাদ। পরনে তার হলুদ রঙের পাঞ্জাবি আর সাদা পায়জামা। তাড়াতাড়ি চুলটা ব্রাশ করে ফোন হাতে সোজা ছাদে গেল সে। তাদের কোনো আত্মীয় নেই, শুধু তার মা আর সে। নীরাদের বাবা মা ভালোবেসে পরিবারের অসম্মতিতে বিয়ে করেছিল। তারপর থেকেই তাদের সাথে পরিবারের কোনো কারোর সম্পর্ক নেই। ছাদে যেয়ে লাইটিংয়ের কাজ দেখছিল নীরাদ। রৌদ্রির যেহেতু জমকালো পছন্দ নয়, তাই হালকা আলোয় ছাদটাকে স্নিগ্ধ করে তোলার প্রচেষ্টা। হলুদ এর রং আর সাদা পাড় দেওয়া একটা শাড়ি পরেছে রৌদ্রি। পরনের গহনাগুলো গোলাপ ফুলের, আর্টিফিশিয়াল ফুল নয়, একদম তাজা ফুল। হলুদ শাড়ির সাথে লাল গোলাপের গহনাগুলো যেন একটু বেশি মানিয়ে গেছে। নিজেকে আয়নায় দেখে মৃত হাসল রৌদ্রি। তার আজকে হলুদ, তাও আবার নীরাদের সাথে, ভাবতে কেমন অবাক লাগছে। হয়তো কয়েকদিন আগেই আকস্মিকভাবে তার সাথে নীরাদের দেখা হয়েছিল। জীবনের অতি আকাঙ্ক্ষিত অধ্যায়গুলো মনে হয় এমন হঠাৎ করেই হয়। নীরাদের বাসায় ঢুকতেই মনিরা এগিয়ে আসলো। মুগ্ধ নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, মাশাল্লাহ, তোমাকে খুব সুন্দর লাগছে মা। মনিরার কথা শেষ হতে না হতেই মৌ ফট করে বলল। আরে আন্টি, আপনার ছেলের পছন্দ আছে বুঝলেন। রৌদ্রি থতমত খেয়ে মৌয়ের দিকে তাকালো। এই মেয়েটা যে কি! মৌয়ের কথায় শব্দ করে হেসে দিল সবাই। এই ফুলগুলো নিচে রেখে আসো, আর তারগুলো সরাও, দেখতে বাজে লাগছে। আর এতটুকু বলেই থেমে গেল নীরাদ। রৌদ্রিকে দেখে থমকে গেল, যেন সাক্ষাৎ ফুলপরি। আর কি স্যার? না, কিছু না, যাও। ছাদের ডেকোরেশন দেখে মুগ্ধ রৌদ্রি। এত সুন্দর লাগছে, শুধু ফুল আর লাইট দিয়ে সাজানো, তবুও অসম্ভব সুন্দর। রৌদ্রি আর নীরাদ বসলে বেশ কয়েকটা ছবি তুলে নিল মৌ। সমস্যা কি তোমার? নীরাদের এমন রাগী গলা শুনে দ্রুত ওর দিকে তাকালো রৌদ্রি। জি মানে? মানে এত জ্বালাচ্ছ কেন? হ্যাঁ, রৌদ্রির মুখটা চুপসে গেল। করুণ কণ্ঠে বলল, আপনি এভাবে বলছেন কেন? আমি কি করেছি? রাগী ভাবটা আর ধরে রাখতে পারল না। নীরাদ হেসে দিল। করেছো তো, ইনফ্যাক্ট এখনো করছো। এই যে আমাকে বারবার পাগল করছো, আমার মাথার ভেতর সারাক্ষণ ঘুরু করছো। তোমার রূপে যে আমি বারবার মুগ্ধ হচ্ছি রুদ্রি, কি করা যায় বলো তো? রৌদ্রি স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। সে ভেবেছিল নীরাদ আসলেই রাগ করেছে। কিচ্ছু করা লাগবে না আপনার। আপনি তাকিয়েন না আমার দিকে, তাহলে তো হয়। তাকাবেনও না, মুগ্ধ হবেন না। বলে একটা গা জ্বালানো হাসি দিল রৌদ্রি। আমার বউয়ের দিকে আমি তাকাবো না? রৌদ্রি হাসি বন্ধ করে। নীরাদ বউ বলায় লজ্জায় আড়ষ্ট হয়েও যায় রৌদ্রি। বউ? হ্যাঁ, বই তো, সে বউ, তার নীরাদের বউ। নীরাদ আবারও হাসে। তার লজ্জাবতীর কানে ফিসফিসিয়ে বলে, এত লজ্জা রাখো কোথায় বউ? আপনার মাথায়। চুপ করেন তো। এভাবে বিভিন্ন খুনসুটির মধ্য দিয়ে সবার হলুদ লাগানো শেষ হয়। সবার চোখ ফাঁকি দিয়ে রৌদ্রের গালে হলুদ লাগিয়ে দেয় নীরাদ। হলুদ করে ফিরতে বেশ দেরি হয়ে যাওয়ায় বাসায় ফিরে গোসল করে ঘুমিয়ে গিয়েছিল রৌদ্রির। সকালে ঘুম থেকে উঠতেই দেখলো মৌ পাশে নেই। ওর সাথেই তো ঘুমিয়েছিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো প্রায় 11টা বাজে। এত বেলা হয়ে গেছে, অথচ ওকে কেউ ডাকেনি কেন? নিচে নেমে দেখলো ওর চাচা চাচিরা সবাই আছে। সকালেই হয়তো চলে এসেছে। সন্ধ্যায় ছোট আয়োজন করে রৌদ্রির বিয়ে পড়ানো হবে। যদিও রিদানের ইচ্ছে ছিল বোনের বিয়ে ধুমধাম করে দিবে, তবে রৌদ্রির ইচ্ছাটাকে প্রাধান্য দিয়েছে সে। হঠাৎই মৌ দৌড়ে আসলো, উৎফুল্লভাবে বলল, চলো চলো আপু, তোমাকে মেহেন্দি লাগিয়ে দিই। মৌয়ের কথার মাঝে মীরা বলল, আরে মেয়েটা কিছু খাক আগে, নাস্তাটা করে নিক, তারপর না হয় মেহেদি লাগিয়ে দিস। এমনিতেও আজকে বিশেষ একটা দিন, বিভিন্ন কাজে পরে খাওয়ার সময় পাবে না। আচ্ছা যাও খেয়ে নাও। বলে একটা বোকা বোকা হাসি দিল মৌ। বসে থাকতে থাকতে পা ব্যথা হয়ে যাচ্ছে রৌদ্রির। মৌ বসে বসে গভীর মনোযোগ দিয়ে মেহেদি লাগাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিখুঁতভাবে রৌদ্রির হাতে মেহেদি লাগাতে পারাটাই তার জীবনের মূল লক্ষ্য। রৌদ্রি অধৈর্য গলায় বলল, মৌ, আর কত লাগাবি? হয়েছে তো, অনেক সুন্দর লাগছে।
আরে ধুর, চুপ থাকো তুমি। ভাইয়া বলে দিয়েছে আমাকে পুরো 2 হাত ভরে মেহেন্দি লাগিয়ে দিতে। যদি না লাগাও তাহলে জোর করার পারমিশনটাও দিয়ে দিয়েছে, বুঝলা? সো এখন নো কথাবার্তা। মৌয়ের কথায় রৌদ্রি অবাক হওয়ায় শেষ পর্যায়ে পৌঁছে গেল। ভ্রু কুচকে বিস্মিত নয়নে বলল। মানে? মৌয়ের হুঁশ ফিরল এতক্ষণে। কোনো কথায় পেটে চেপে রাখতে পারে না সে। নীরাদ তাকে বলেছিল রৌদ্রিকে না বলতে, তবুও সে বলেই দিল। জিভে কামড় দিয়ে বলল, না কিছু না। উনি তোকে কি বলেছেন? কাঁচুমাচু হয়ে গেল মৌ। আসলে আপু, ভাইয়া বলেছে তোমাকে মেহেন্দি লাগিয়ে দিয়ে সুন্দর করে ছবি তুলে তাকে পাঠাতে। তোমাকে অবশ্য বলতে নিষেধ করেছিল, কিন্তু আমি তো বলেই দিলাম। বাদ দাও, তুমি ভাইয়াকে না বললেই হবে। আচ্ছা, বলবো না। বলে মুচকে হাসল রৌদ্রি। তার কেমন যেন খুশি খুশি লাগছে, জানে না কেন, কিন্তু খুব খুশি লাগছে। ফোনের স্ক্রিনে থাকা ছবিটাতে রৌদ্রির মেহেদি রাঙা হাত দুটোর দিকে চেয়ে আছে নীরাদ। মেহেদির মাঝেই তার নামটা ফুটে আছে। হায় আল্লাহ, অবশেষে তার প্রেয়সীর হাতে তার নাম। কোমল হাত দুটো মেহেদির রঙে কেবলমাত্র তার জন্যই রাঙানো হয়েছে। বধূ বেশে শুধু তার জন্যই অপেক্ষা করবে তার প্রেয়সী। ভালোবাসাটা মানুষকে জীবন সঙ্গী হিসেবে পাওয়ার কথাটা ভাবতেও কেমন প্রশান্তি অনুভব হয়। কনের সাজে একদম পুতুলের মতো লাগছে রৌদ্রিকে। লাল বেনারসির তার গায়ে, মোটামুটি ভারী সাজ, গহনা গাটি পরানো পুতুলের মতোই বসে আছে সে। নিচে কাজী চলে এসেছে। নীরাদরাও হয়তো চলে আসবে কিছুক্ষণ পরেই তার মানুষটার অর্ধাঙ্গিনী হয়ে যাবে সে। তাদের অপ্রকাশিত ভালোবাসা পবিত্রতা পেয়ে যাবে। 3 বার কবুল বলে বিয়েটা হয়ে গেল রৌদ্রি আর নীরাদের। এখনও নীরাদকে দেখার সুযোগ হয়নি রৌদ্রির। কাজী তার সম্মতি নিতে ওপরে এসেছিল। সে কবুল বলে সাইন করে দিতেই নিচে গোলাপ দিয়ে সাজানো নীরাদের ঘর। বিয়ের শাড়ি পরে বিছানার মাঝখানে বসে আছে রৌদ্রি। চোখে মুখে ভর করছে একরাশ লাজুকতা। দরজা খোলার আওয়াজে মুখ তুলে তাকায় রৌদ্রি। নীরাদ এসেছে। দরজাটা লাগিয়ে দিয়ে রৌদ্রির দিকে দৃষ্টি দিল নীরাদ। গুটিসুটি হয়ে বিছানায় বসে আছে সে। ধীর পায়ে রৌদ্রির পাশে যেয়ে বসে নীরাদ। হাত বাড়িয়ে রৌদ্রির হাত দুটোকে আবদ্ধ করে রৌদ্রির চোখে চোখ রেখে বলে, আমার সামনে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই, ঠিক আছে? রৌদ্রি উপরে নিচে মাথা নেড়ে হ্যাঁ বোধক সম্মতি দেয়। খিদে পেয়েছে? খেয়েছো কিছু? জি, খেয়েছি। মা খাইয়ে দিয়েছে। নীরাদ হাসে। পুরুষ মানুষের জীবনে দুজন নারীর ভূমিকা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। একজন তার মা আর একজন তার স্ত্রী। আল্লাহর রহমতে নীরাদের জীবনে এই দুজন মানুষই খুবই ভালো। এক হাত রৌদ্রির গালে রেখে আলতো করে কপালে ঠোঁট ছোঁয়াই দিল নীরাদ। চোখ বন্ধ করে ফেলে রৌদ্রি। নীরাদের ভালোবাসার প্রথম ছোঁয়া। পাঞ্জাবির পকেট থেকে একটা বক্স বের করে নীরাদ খুলে 2টা স্বর্ণের চিকন বালা বের করে নিজেই রৌদ্রির হাতে পরিয়ে দেয়। রৌদ্রির গালে হাত রেখে বলে, এটা কখনো খুলবে না, ঠিক আছে? আচ্ছা। ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে আসো। মেকআপ খুলে ভারী শাড়ি ছেড়ে হালকা কিছু পরে নাও। একটা সুতির শাড়ি পরে বেরিয়ে আসে রৌদ্রি, চুলগুলো ছাড়া। সামনের কিছু চুল ভিজে গেছে। বিছানার দিকে তাকিয়ে দেখে নীরাদ একপাশে আধশোয়া হয়ে বসে ফোন চালাচ্ছে। পরনে সাদা স্যান্ডো গেঞ্জির আর একটা ট্রাউজার। একসাথে ঘুমাতে প্রবলেম হবে? তাহলে আমি না হয় এসব। কোনো সমস্যা নেই। বলে মুচকি হাসে রৌদ্রি। সাধারণতভাবে বেশ স্নিগ্ধ লাগছে রৌদ্রিকে। নীরাদ মুগ্ধ নয়নে দেখে মেয়েটা শাড়ি পরে আছে। এলোমেলোভাবে গায়ে জড়ানো শাড়িটা বারবার টানাটানি করছে সে। বোঝাই যাচ্ছে সামলাতে বেশ বেগ পেতে হচ্ছে তাকে। নীরাদ নরম কণ্ঠে বলে, শাড়ি পরে আরামে শুতে পারবে না, অসুবিধা হবে। সকালে শাড়ি পরো, এখন কামিজ পরে নাও। কোনো অসুবিধে হবে না, আমি শাড়ি পরবো। শাড়ি না পরলে তো বিয়ে বিয়ে ভাবই আসবে না। নীরাদ শব্দ করে হেসে দেয়। রৌদ্রি মুখ কুঁচকে তাকায়। স্নিগ্ধহান কণ্ঠে বলে, হাসছেন কেন? আমি কি হাসার মতো কিছু বলেছি নাকি? না, ঠিক আছে, এখন ঘুমাও। কাল আবার বউ ভাত, রেস্ট না নিলে পরে অসুস্থ হয়ে পড়বে। নীরাদের বাঁ পাশে যেয়ে
শুয়ে পড়ে রোদ্রি। লাইট নিভিয়ে দেয় নীরাদ। সারা দিনের ক্লান্তিতে কিছুক্ষণেই ঘুমিয়ে পড়ে রোদ্রি। ঘুমের ঘরে এক হাত মেলে দেয় নীরাদের বুকের উপর। নীরাদ আলতো করে সেই হাতের উপর হাত রাখে। কতই না অপেক্ষা করেছে সে এই সময়টার জন্য। জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়ছে রোদ্রির মুখের উপর। ঘুমন্ত মুখের স্নিগ্ধতা যেন বাড়িয়ে দিচ্ছে ক্ষণে ক্ষণে। সকাল 9টা। নীরাদের ঘুম ভেঙে যায়। কাঁধে ভারী কিছু অনুভব হতেই ঝকঝকিয়ে তাকায় সে। তার কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে আছে রোদ্রি। বুকে রাখা হাতটা সারা রাতেও ছাড়েনি নীরাদ। এক হাত দিয়ে কাঁথা টেনে দেয় নীরাদ। শাড়ি আর শাড়ির জায়গায় নেই মেয়েটার। ঘুম থেকে উঠে কাপড়ের বেহাল দশা দেখে অন্য কিছু ভেবে ফেলতে পারে। খুব সন্তর্পণে রৌদ্রির মাথাটা বালিশে রাখে নীরাদ। হাতটা ছাড়িয়ে উঠে যায়। ফ্রেশ হয়ে বের হয়ে দেখে রৌদ্রি উঠে গেছে। পিট করে তাকিয়ে আছে নীরাদের দিকে। ড্রেসিং টেবিল থেকে চিরুনি নিয়ে চুলটায় আঁচড়াতে আঁচড়াতে বলে, ঘুম হয়েছে? হুম। উঠে কাপড় পাল্টে রেডি হয়ে নাও, মেহমানরা আসবে তোমাকে দেখতে। বলতে বলতে কাবার থেকে দুটো বক্স বের করলো নীরাদ। টেবিলে রেখে বলল, এই গহনাগুলো পরে নাও, আমি নিচে যাচ্ছি, রাতে রিসেপশন, অনেক কাজ আছে। রৌদ্রি টেবিলে রাখা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। শাওয়ার নিয়ে শাড়ি পরে বেরিয়ে আসে। গহনাগুলো পরে নিচে চলে যায়। নিচে নামতেই দেখে মনিরা টেবিলে নাস্তা নিয়ে বসে আছে। পাশে মৌও আছে। কাল রাতে রৌদ্রির সাথে মই এসেছে। রৌদ্রি ঠোঁটের কোণে হাসি বজায় রেখেই চেয়ার টেনে বসল। নাস্তা খাচ্ছে আর টুকটাক কথা হচ্ছে তাদের। হঠাৎই মনিরা বলল, তোকে কাল রাতে উপহার দেয়নি নীরা? মৃদু কণ্ঠে রৌদ্রি বলল, দিয়েছে। কি দিয়েছি? হাত বাড়িয়ে বালা দুটো দেখল রৌদ্রি। বাহ, আপু খুব সুন্দর তো। মাশাল্লাহ, তোরা খুশি হ মা। বলে রৌদ্রের মাথায় হাত বুলিয়ে দিল মনিরা। নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে রৌদ্রের। এরকম শাশুড়ি পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। ছোট থেকে মায়ের আদর সেভাবে পায়নি সে। মায়ের অভাবটা সব সময় অনুভব হতো। যদিও ভাবি তাকে সব সময় মায়ের মতো করেই আগলে রাখত, তবুও ভাবিকে তো আর মা ডাকা যায় না। মনিরাকে সে মা বলে ডাকে। মা ডাকটাই মধুর। নীরাদের পুরো বাড়ি সাজানো হয়েছে। ঝলমলিয়ে উঠছে আহমেদ ভিলা। একটা উৎসব উৎসব ভাব। বিয়েটা রৌদ্রির ইচ্ছায় ছোট করে হলেও রিসেপশনটা নীরাদ বড় আয়োজন করেই করবে। নীরাদের অফিসের মানুষজন আসবে, বন্ধুরা আসবে। তার উপর নীরাদের উৎসাহ ইচ্ছা দেখে আর না করতে পারেনি রৌদ্রি। সেই সুবাদেই জমকালো আয়োজন করেছে নীরাদ। মেহমান আসা শুরু করে দিয়েছে। খালি বাড়িটা মানুষজনে পরিপূর্ণ। রৌদ্রির পরিবারের সবাইও চলে এসেছে। সফল বিজনেসম্যান নীরাদ আহমেদের স্ত্রীকে দেখার জন্য মুখিয়ে আছে সবাই। এমন সময় লাইট কিছুটা নিভিয়ে গেল। সিঁড়ির ওপর যে পড়ল সব লাইট। সবার চোখ এখন সেদিকেই। রৌদ্রির হাত ধরে সিঁড়ি দিয়ে নামছে নীরাদ। এত মানুষ দেখে যাতে রৌদ্রির নার্ভাস না হয় তাই শক্ত করেই হাতটা ধরে আছে সে। প্রেস মিডিয়ার কয়েকজনও এসেছে, তারা ছবি তুলছে। নীরাদ অবশ্য চেয়েছিল এরা যেন না আসে। পরে ভাবল ওর বিয়ের ব্যাপারটা এরা আবার খারাপভাবে প্রচার করতে পারে, যেটা না হওয়াই ভালো। একটা কালো রঙের গ্রাউন্ড রৌদ্রির পরনে। গায়েনের মাঝে কালো পাথরগুলো ঝলঝল করছে। পরনের গহনাগুলো ডায়মন্ডের, চিকচিক করছে। সেগুলো কানে গলায় হাতে। নীরাদ পড়েছে ব্ল্যাক সোট, আগাগোড়ায় কালো পড়েছে সে। দুজনকে দেখে যে কারোর চোখ আটকে যাবে। উপস্থিত সবাই হাঁ করে তাকিয়ে আছে। সবার মুখে একটাই বলি, মেড ফর ইচ আদার। সিঁড়ি থেকে নেমে নীরাদ রৌদ্রির হাত ছেড়ে নরম কণ্ঠে বলল, যাও, ভাই ভাবির সাথে দেখা করে আসো। রিদান মীরা এগিয়ে এসে রৌদ্রিকে জড়িয়ে ধরল। মাত্র একদিন হয়েছে রৌদ্রি তাদের থেকে দূরে, তাতেই যেন বহুকাল মনে হচ্ছে তাদের। বোন সুখে আছে দেখে খুশি হয়ে ওঠে রিদানের মন। আজ ভাই হিসেবে সার্থক সে। কেমন আছিস বোন? ভাইকে মনে পড়েনি? পড়েছে তো, খুব মনে পড়েছে। এই এখন আবার কান্না করে দিস না, পাগলি মেয়ে। সাজা নষ্ট হয়ে যাবে কিন্তু, ভূতের মতো দেখাবে তারপর, বুঝিস? রৌদ্রি হেসে দেয়।
কিছু বলবে তার আগে নীরাদ বলে, আমার বউকে কাঁদলেও ভূতের মতো দেখাবে না ভাবি। হয়েছে। বলে হাসল মীরা। তার হাসিতে হাসি মেলালো রিদানও। স্টেজে উঠে মাইক হাতে তুলে নিল নীরাদ। ভরাট কণ্ঠে স্বাগত জানালো সবাইকে। রদ্রিকে নিজের স্ত্রী হিসাবে পরিচয় করিয়ে দিল সবার কাছে। ফর্মালিটির শেষ করে স্টেজে বসলো তারা। সবাই এসে এসে ছবি তুলছে তাদের সাথে। রাত প্রায় 12টা বাজে। মেহমানরা চলে গেছে ঘণ্টাখানেক আগেই। এতক্ষণ পরিবারের সবাই মিলে কথা বলছিল। বেশি রাত হয়ে যাওয়াতে রিদান, মীরা আর ওর চাচারা একটু আগেই রওনা দিয়েছে। রদ্রির মুখ থেকে হাসি সরছিলই না। ভাই যাওয়ার সময় মনটা একটু খারাপ হয়েছিল তার। পরক্ষণে নীরাজ যখন বলল কাল দেখা করিয়ে নিয়ে আসবে, তখন থেকে সেই খারাপ লাগাটাও চলে গিয়েছে। ঘুমানোর জন্য বিছানাটা একটু ঝেড়ে দিচ্ছিল রদ্রি। নীরাজ সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। বালিশগুলো ঠিক জায়গায় দিয়ে নীরাজকে বলল রদ্রি, আপনি এখন ঘুমোবেন না? হ্যাঁ, এই তো কাজ শেষ আমার। বলে ল্যাপটপটা বন্ধ করে দিল নীরাজ। সেই সময় ফোনটায় টুং টাং শব্দ করে উঠল রদ্রির। এত রাতে কে মেসেজ করেছে ভেবে দ্রুত ফোনটা হাতে নিল রদ্রি। মেসেজটা দেখে ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল তার। মুখের হাসিটা মিলিয়ে গেল মুহূর্তেই। নীরাজ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। ভয়ার্ত চোখে কাঁপা কাঁপা হাতে ফোনটা এগিয়ে দিল সে নীরাজের দিকে। নীরাজদের সাথে খুব সুখে আছো জান? সুখ কি বেশি দিন সইবে? চোখ কান খোলা রাখো জান, তোমার নীরাজকে আবার আমি নিয়ে না যাই। তুমি তো আমার খুব প্রিয়, তাই তোমার প্রিয় প্রিয় মানুষগুলোকেও আমার খুব প্রিয় জান। ব্যাস, এতটুকুই লেখা মেসেজটায়। মেসেজটা অপরিচিত নাম্বার থেকে এসেছে। তবে এটা যে ফারহান পাঠিয়েছে সেটা বুঝতে একদমই কষ্ট হয়নি নীরাদের। মেসেজটা দেখে যতটা রাগ হচ্ছে নীরাদের, তার থেকে বেশি রাগ হচ্ছে ফারহানের রদ্রিকে জান বলে সম্বোধন করায়। রাগে মাথার রক্ত উঠে গেছে নীরাদের। চোখগুলো লাল হয়ে গেছে। সহজে রাগে না সে, তবে যে তার রাগী রূপ দেখেছে সে আর দ্বিতীয়বার রাগানোর সাহস করবে না। রদ্রির অবস্থা কাঁদো কাঁদো, চোখ ছলছল করছে তার। অল্পতেই ভয় পেয়ে যায় সে। ফারহানের ব্যাপারে সে এমনি ভীতু, তার উপর সে থ্রেট দিয়েছে তার ভালোবাসার মানুষকে নিয়ে। নীরাদ ফোনটা বিছানায় ছুঁড়ে মারে। রাগ কমানোর চেষ্টায় অব্যাহত সে। অন্তত রদ্রির সামনে তার রাগী রূপটা প্রকাশ হতে দিতে চায় না নীরাদ। সে চায় না তার রদ্রি তাকে ভয় পাক। গেঞ্জির হাতায় টান পড়তেই রদ্রির দিকে তাকায় সে। এক হাত দিয়ে তার হাতের বাহু খামচে ধরেছে রদ্রি। রদ্রির চোখের দিকে তাকিয়ে থমকায় সে। রদ্রির চোখে জল, কাঁদছে রদ্রি। নীরাদ দ্রুত ঝুঁকে যায়। এক হাঁটু বিছানায় ভর দিয়ে এক হাত রদ্রির চুলের ভাঁজে দিয়ে রদ্রির মাথায় তার বুকে চেপে ধরে। আরেক হাত দিয়ে পিঠে হাত বুলিয়ে দেয়। স্নেহের কণ্ঠে ধীরে ধীরে বলে, রৌদ্রি, কাঁদে না, কান্না থামাও। কান্নার মাঝেই থেমে থেমে রদ্রি বলে, আপনার আপনার কিছু হয়ে গেলে আমি আমি আরে আমার কি হবে পাগলি? ও কিছুই করতে পারবে না আমার। তুমি শুধু শুধু কাঁদছো। ও শুধুই আমাদের ভয় দেখাতে চাইছে। তোমার নীরাদ কি এতটাই ভীতু বলো? কিছুটা শান্ত হয় রদ্রি। নীরাদ মাথা কিছুটা নামিয়ে রদ্রির মাথা কপালের দিকে নিয়ে চুমু দেয়। এবার কান্না থেমে যায় রদ্রির। নীরাদকে শক্তভাবে জড়িয়ে ধরে। নীরাদও কিছু বলে না। কিছুক্ষণ পর রদ্রি কাপা গলায় বলে, উনি যদি শ্, ওকে নিয়ে আর কোনো কথা নয়, ওকে? হুম। রদ্রিকে আলতো করে জড়িয়ে নেয় নীরাদ। সামনে বসে এক হাত গালে রাখে আর এক হাত দিয়ে মুখের চুলগুলো কানের পিছে গুজে দিয়ে চোখ মুছে দেয়। কখনো কাঁদবে না, তোমার কান্না যে আমার সহ্য হয় না। রদ্রির প্রতি উত্তর না পেয়ে আবার বলে, এখন ঘুমাবে, সারাদিন একটু রেস্ট করতে পারোনি। বলে উঠে যায় নীরাদ, যে লাইট বন্ধ করে দেয়। এক পাশে শুয়ে রদ্রিকে কাছে টেনে নেয়। নীরাদের বুকে মাথা রেখে ঘুমিয়ে যায় রদ্রি। এই মুহূর্তে এই জায়গাটায় তার সবচেয়ে নিরাপদ মনে হচ্ছে, যেখানে নিশ্চিন্তে ভরসা করা যায়। সকালে ঘুম থেকে উঠে নিজেকে নীরাদের বাহুডুরে আবদ্ধ অবস্থায় পেল রদ্রি। লাল আভা চলে আসে তার গালে। নীরাদের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ।
ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে আলতো করে কোমর থেকে নীরাদের হাতটা সরাতে চায় সে, তবে ব্যর্থ হয়। হাতটা একটু নাড়াতেই নড়েচড়ে ওঠে নীরাদ। ঘুম ঘুম কণ্ঠে বলে, কি হয়েছে? আমি উঠবো, ছাড়ুন। নীরাদ ছাড়ে না, বরং আরো শক্ত করে ধরে ঘুমায়। রৌদ্রিও আর কি করবে, লোকটার ঘুম ভাঙাতে ইচ্ছে করছে না, তাই অগত্য সেও শুয়ে থাকে। 10টা বাজলেই অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে যায় নীরাদের। হাত বাড়িয়ে সেটা বন্ধ করে নীরাদ রৌদ্রির দিকে তাকিয়ে দেখে সে আগে থেকেই জেগে তার দিকে তাকিয়ে আছে। নীরাদ হেসে দেয়। সদ্য ঘুম থেকে ওঠা মুখে সে হাসি অদ্ভুত সুন্দর লাগে। সারাদিন বেশ ভালোই কেটেছে রৌদ্রির। মায়ের সাথে গল্পে মেতেছিল সে এতক্ষণ। বিকেলের দিকে নীরাদ বেরিয়েছিল অফিসের কাজে। অনেক গুরুত্বপূর্ণ মিটিং, তাই জরুরিভাবে যেতে হয়েছে তাকে। আজ যেতে পারেনি, তাই বলেছে কাল ভাইয়ের বাসায় নিয়ে যাবে। রৌদ্রিও আপত্তি করেনি। টেবিলে খাবার সাজিয়ে নীরাদের জন্য অপেক্ষা করে সে। মনিরাও খায়নি, বলেছে নীরাদ আসলে তাকে ডেকে দিতে। 10টা বেজে গেলেও নীরাদ ফেরে না। রুমে যেয়ে নীরাদের নাম্বারে ফোন করে সে। কালকের রাতের অজানা সংশয়টা আবারও মাথায় জেঁকে বসে যখনই ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে ভেসে আসে, দিস নাম্বার ইজ কারেন্টলি নট রিচেবল, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। মুখোমুখি বসে আছে ফারহান আর নীরাদ। নীরাদের ঠোঁটের কোণে বাঁকা হাসি। এক হাত দিয়ে টেবিলের উপর রাখা পেপার ওয়েটটা ঘোরাচ্ছে সে। ফারহান থমথমে চেহারায় বসে আছে। তার অফিসে এসে তার উপরেই জোর খাটানো হচ্ছে। ব্যাপারটা সে একদমই মেনে নিতে পারছে না। ফারহানকে চুপ থাকতে দেখে নীরাদই বলল, কি হয়েছে? কথা বলছিস না কেন? কোন সাহসে তুই রৌদ্রিকে মেসেজ দিয়েছিস? রাগে চিৎকার করে ওঠে নীরাদ। রৌদ্রি আমার, শুধুই আমার। তুই ওকে ছলনা করে বিয়ে করেছিস। আমার জানকে আমার করেই ছাড়বো, দেখে নিস। ধৈর্যর বাঁধ ভেঙে যায় নীরাদের। এক হাত দিয়ে ফারহানের কলার চেপে দাঁড়া করায় সে। দাঁতে দাঁত চেপে বলে, মুখ দিয়ে আর একবার জান শব্দটা বের করলে তোর জানটাই কিন্তু আমি নিয়ে নেব, সো বি কেয়ারফুল। বলেই ফারহানের মুখ বরাবর একটা ঘুষি দিয়ে ঝামটা দিয়ে ছেড়ে দেয় কলার। নাক আর ঠোঁটের কোণ দিয়ে রক্ত বেরিয়ে আসে ফারহানের। রক্তটা হাত দিয়ে মুছে নীরাদকে মারার জন্য তেড়ে আসে সে। নীরাদ শান্ত কণ্ঠে ভ্রু উঁচিয়ে বলে, ডোন্ট ইউ ডেয়ার। ফারহান থেমে যায়। এই মুহূর্তে নীরাদকে ভয় লাগছে তার। সে ভাবেনি নীরাদের এমন রূপও থাকতে পারে। রুমের দরজা খুলে প্রবেশ করে ফারহানের বাবা। হতদন্ত হয়ে ছুটে এসেছে সে। অস্থির দেখাচ্ছে তাকে। হাঁপাতে হাঁপাতে সে বলল, মিস নীরাদ, আমার ছেলেকে ছেড়ে দিন। ওর ভুল হয়ে গেছে, আর কখনো এরকম কিছু হবে না। আমি কথা দিচ্ছি আপনাকে। ফারহান আপত্তিকর গলায় বলল। এসব তুমি কি বলছো ড্যাড? ফারহানের বাবা ধমকে উঠে বলে, কোনো কথা বলবে না তুমি। আমার সম্মান তুমি ধুলায় মিশে দিয়েছো। ফারহান চুপ করে যায়। সে বুঝতে পারছে অবস্থা বেগতিক। এখন কথা না বলাই শ্রেয়। নীরাদ তাদের কথা শুনে হাসে। তারপর হাসি থামিয়ে 2 হাত পকেটে গুজে গম্ভীর গলায় বলে, দেখুন মিস্টার চৌধুরী, আপনার ছেলেকে আমি চাইলেই এখনই মেরে ফেলতে পারি, কিন্তু মারছি না শুধু আপনার অনুরোধের জন্য। আপনি আমার অনেক বড়, আপনাকে সম্মান করে আমি আপনার কথা রাখছি। তবে এরপরও যদি ও আমার ওয়াইফের সাথে কোনো কিছু করার চেষ্টা করে, তখন কিন্তু আশা করি আপনি বুঝতে পারছেন। জি জি মিস নীরাদ, আর এমন হবে না। নীরাদ উত্তর দেয় না। ফারহানের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বের হয়ে যায়। সোজা গাড়িতে উঠে গিয়ে স্টার্ট দেয়। এক হাতে ফোনটা বের করে। রৌদ্রি এখনো ফোন দেয়নি ভেবে অবাক হয়। অন করতে গিয়ে দেখে ফোন অফ, মানে ফোনে চার্জ নেই। শিট বলে গাড়ির হ্যান্ডেলে বাড়ি দেয়। দ্রুত আরেকটা ফোন বের করে সে রৌদ্রির নাম্বারে কল দেয়। অপরিচিত নাম্বার থেকে কল পেয়ে ভয় পেয়ে যায় রৌদ্রি। ভাবে হয়তো ফারহান কল দিয়েছে। ফোনটা রিসিভ করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, হ্যালো হ্যালো, কে? রৌদ্রির ভয়ার্ত কণ্ঠ শুনে নীরাদ দ্রুত বলে, আমি নীরাদ, তুমি চিন্তা করো না। একটা কাজে আটকে গিয়েছিলাম, ফোনের চার্জ শেষ, তাই ইনফর্ম করতে পারিনি। আমি আসছি, জাস্ট 20 মিনিট লাগবে, ওকে? নীরাদের বলা সবগুলো কথা মাথার মধ্যে ঘুরপাক খায় রৌদ্রির।
প্রশ্ন না করতেই সব উত্তর দিয়ে দিয়েছে নীরাদ। রৌদ্রিকে চুপ থাকতে দেখে নীরাদ আবার বলে। রোদ্রি, মৃদু কণ্ঠে রৌদ্রি বলে। জি ঠিক আছে, আপনি আসেন। এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে নীরাদ। ডাইনিং টেবিলে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছে রৌদ্রি। পাশে প্লেট সাজানো, তার জন্য অপেক্ষা করতে করতেই ঘুমিয়ে গেছে মেয়েটা। নিজেও খায়নি। নীরাদ কোনো রকম শব্দ না করে ওপরে যায়, দ্রুত ফ্রেশ হয়ে নিচে নামে। রৌদ্রি এখনো আগের মতোই ঘুমিয়ে আছে। নীরাদ যে মাথায় হাত রাখে, নরম গলায় ডাকে। রোদ্রি। একবার ডাকলেই মাথা তুলে তাকায় রৌদ্রি। নীরাদের পরনে বাসার কাপড় দেখে বুঝতে পারে সে আগেই এসেছে। বিস্মিত কণ্ঠে বলে। আপনি কখন আসলেন? পাশের চেয়ার টেনে বসতে বসতে নীরাদ বলে। একটু আগে। রৌদ্রির সামনে প্লেট রেখে বলে। মা খেয়েছে না? জি। বলে নীরাদকে খাবার বেড়ে দেয়। দুজনের খাওয়া শেষ হলে সব গুছিয়ে উপরে যায় রৌদ্রির। রুমে ঢুকে দেখে নীরাদ বিছানায় বসে ল্যাপটপে কাজ করছে। কাপড়গুলো সোফায় ছড়িয়ে ছিটিয়ে রাখা। রৌদ্রি যে সেগুলো ঠিক করে রাখে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো বেনি করে নেয়। পিছনে ঘুরতে নিলে ঘাড়ে কারো নিঃশ্বাস অনুভব হয়। পিছন থেকে রৌদ্রির কোমর জড়িয়ে ধরে নীরাদ। রৌদ্রির উন্মুক্ত কাঁধে ঠোঁট ছোঁয়ায়। হালকা কেঁপে ওঠে রৌদ্রি। লজ্জা মাখা মিইয়ে যাওয়া কণ্ঠে বলে। নীরাদ, কি করছেন? নীরাদ উত্তর দেয় না। রৌদ্রিকে সামনে ঘুরিয়ে আস্তে পিস্টে জড়িয়ে ধরে। তার ঠোঁট জোড়া ক্রমশই রৌদ্রির কাঁধে গলায় বিচরণ করছে, খুব গভীরভাবে। কাচের জানালা টেনে দেওয়া পর্দার ফাঁক দিয়ে সকালের মিষ্টি রোদের শুকনো রোশনি চোখের উপর পড়তেই নড়ে চড়ে উঠল রৌদ্রি। ভোরের দিকে ঘুমিয়েছে সে, ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না। কোনো মতে চোখ খুলে মুখটা পাশে ঘোরাতেই থমকে গেল সে। নীরাদ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীরাদের নিঃশ্বাস এসে রৌদ্রির চোখে মুখে আছড়ে পড়ছে। নীরাদের হাতের শক্ত বন্ধনে আবদ্ধ সে। নীরাদ মুচকি হাসে রৌদ্রির এলোমেলো চুলগুলো মুখের থেকে সরিয়ে দিল। এখনো তার দৃষ্টি সরিহভাবে রৌদ্রির চোখে আটকে আছে। রৌদ্রির চোখগুলো ছোট ছোট করে প্রশ্ন করে। এভাবে কি দেখছেন? আমার রোদ্রিকে। নীরাদের সোজা সাপটা উত্তর। রৌদ্রির চোখ নামিয়ে নেয়, কিছুক্ষণ চুপ থেকে বলে। হাত সরান, আমি উঠবো। নীরাদ হাত না সরিয়ে ফট করে রৌদ্রিকে ঘুরিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। হাতটা আগলা করে দিতেই রৌদ্রি দ্রুত উঠে যায়। মনে মনে হাসে নীরাদ, ভাবে মেয়েটা এত লজ্জা পায়। বিয়ের পর লজ্জা যেন আরো বেড়ে গেছে। সেই কিনা বোঝে না। তার লজ্জা মাখা চেহারায় চাহনি মিয়ে যাওয়া কণ্ঠে সে বারবার খুন হয়। ভাইয়ের বাসা থেকে বের হতে হতে সন্ধ্যা হয়ে যায়। বিদায় নিয়ে দ্রুত গাড়িতে বসে নীরাদ। রৌদ্রির সিট বেল্ট বেঁধে দিয়ে গাড়ি স্টার্ট দেয়। খুব খুশি দেখাচ্ছে রৌদ্রিকে। নীরাদ আর চোখে একবার পরখ করে নিল তাকে, তারপর সামনে তাকিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। রৌদ্রি আশেপাশে থাকলে সে কোনো কিছুতেই মন দিতে পারে না। তার অবচেতন মনের সকল অনুভূতি সেই রৌদ্রিতে গিয়েই আটকে যায়। কবে, কখন, কিভাবে যে মেয়েটাকে এত বেশি ভালোবেসে ফেলল সে নিজেও জানে না। এসব ভাবতে ভাবতে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে তার। এতক্ষণ ধরে নীরাদকে পর্যবেক্ষণ করছিল রৌদ্রি। সিটে মাথা কাত করে এলিয়ে নীরাদের দিকেই তাকিয়েছিল সে। নীরাদকে এভাবে হাসতে দেখে ভ্রু কুঁচকে এলো তার। জিজ্ঞাসু কণ্ঠে বলে। আপনি হাসছেন কেন? নীরাদ ফিরে তাকায়। রৌদ্রির মুখের দিকে তাকিয়ে কি যেন দেখে। রৌদ্রি আবার বলে। বলেন। মাথা এভাবে রেখেছো কেন? ঘাড়ে ব্যথা করবে পরে। দেখি সোজা করো। বলে নিজেই রৌদ্রির মাথা সোজা করে দেয়। রৌদ্রি মুচকি হাসে। নীরাদের এই ছোট ছোট কেয়ারগুলো সে খুব করে ভালোবাসে। নীরাদ এমন ধাঁচের মানুষের মধ্যে পড়ে যারা কিনা ভালোবাসতে বাধ্য করে। এরকম মানুষদের ভালো না বেসে থাকা যায় না। এদেরকে ভালোবাসা বাধ্যতামূলক, আর ভালো না বাসাটা প্রকৃতির নিয়মের বাইরে। জ্যামে আটকে আছে তাদের গাড়ি। নীরাদ ফোনে কার সাথে যেন কথা বলছে। রৌদ্রি অধৈর্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। জ্যামের মধ্যে বসে থাকা তার কাছে প্রচণ্ড অসহ্য একটা বিস্ময়। গাড়ির গ্লাসে
ঠক ঠক শব্দে দুজনে সেদিকে তাকায়। একটা বাচ্চা মেয়েকে দেখে গ্লাস নামায় রৌদ্রি। মেয়েটা একটা বেলি ফুলের মালা এগিয়ে দিয়ে মিষ্টি কণ্ঠে বলে, আফা, নিবেন? রৌদ্রি মাথা এগিয়ে মেয়েটাকে দেখে। বেশ মিষ্টি দেখতে মেয়েটা। রৌদ্রি কিছু বলবে তার আগে নীরাদ বলে, নাও। রৌদ্রি মেয়েটার হাত থেকে মালাটা নেয়। এক হাত বাড়িয়ে মেয়েটার মাথায় হাত বুলিয়ে দেয়। নীরাদ ওয়ালেট বের করে 500 টাকার একটা নোট এগিয়ে দেয় বাচ্চাটির দিকে। বাচ্চাটা ইতস্তত গলায় বলে, এত টাকা ভাঙতি হইব না স্যার। নীরাদ হাসি মুখে বলে, ভাঙতি লাগবে না, তুমি রেখে দাও। মেয়েটার মুখে হাসির ঝলকানি দিয়ে ওঠে। দৌড়ে দৌড়ে সামনে যায় সে। তার ওই সমবয়সী কিছু মেয়েদের সাথে গিয়ে খুশিতে মেতে ওঠে। জ্যাম ছেড়ে দিয়েছে ততক্ষণে। রৌদ্রি এক হাতে মালাটা পেঁচিয়ে নিয়েছে। এই অতি ক্ষুদ্র জিনিসটাই তার কাছে অনেক মূল্যবান। বাসায় ফিরে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নেয় মনিরা আহমেদ, রৌদ্রি আর নীরাদ। খাওয়া শেষে রৌদ্রি মনিরা বেগমের রুমে যায়। তাকে ঔষধ খাইয়ে দেয়। আকাশে মেঘ ডাকছে, বৃষ্টি হবে বোধহয়। ঠান্ডা বাতাস হচ্ছে, তাই মনিরা রুমের জানালাগুলো ভালো করে আটকে দেয় সে। মনিরা আহমেদ স্নেহের সহিত হাত বোলায় রৌদ্রির মাথায়। ভাগ্য করে এমন মিষ্টি একটা বউ পেয়েছে সে। গভীর রাত, ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। গভীর রাত, ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। ঠান্ডার থেকেও ঠান্ডাময় আবহাওয়া বিরাজ করছে। শীতল বাতাসে মুখিয়ে উঠেছে পরিবেশ। বিছানায় এলোমেলোভাবে ঘুমিয়ে আছে রৌদ্রি। হঠাৎ কারো ক্ষীণ ডাকে আধো আধো ভাবে চোখ মেলে সে। নীরাদ ডাকছে তাকে। বলেন। ওঠো। রৌদ্রি চোখ মুখ কুঁচকে তাকায়। কেন? বৃষ্টি হচ্ছে, ভিজবো, ছাদে চলো। নীরাদের এই 3টি বাক্যি যথেষ্ট ছিল রৌদ্রির ঘুম থেকে উঠে যাওয়ার জন্য। হুড়মুড় করে উঠে বসে সে অস্থির কণ্ঠে দ্রুত বলে, আপনি ঠিক আছেন তো? আপনার তো কোনো কালেই বৃষ্টি পছন্দ না। আজ হঠাৎ ভিজতে চাইছেন, তো আবার এই মাঝরাতে? এই জ্বর এসেছে নাকি? বলে নীরাদের কপালে হাত রাখে রৌদ্রি। নীরাদ হেসে দেয়। কপালে রাখা রৌদ্রির হাতটা নামিয়ে হাতির উল্টো পিঠে চুমু খায়। আমি একদম ঠিক আছি, এত প্রশ্ন না করে দ্রুত ছাদে চলো। কিছুক্ষণ চুপ থেকে আবার বলে, আমি জানি তোমার মাঝরাতে বৃষ্টিতে ভেজার খুব শখ। রৌদ্রি চমকায়। বেশ কয়েক মাস আগে সে নীরাদকে কথার ছলেই তার এই ইচ্ছেটা বলেছিল। নীরাদ এখনো মনে রেখেছে ভেবে খুবই অবাক হয় সে। আপনি এখনো মনে রেখেছেন সেটা? নীরাদ উত্তর দেয় না, কেবলমাত্র একটু হাসে। ছাদের ঠিক মধ্যখানটায় দাঁড়িয়ে আছে নীরাদ আর রৌদ্রি। বৃষ্টি তুমুল বেগে ভিজিয়ে দিচ্ছে তাদের। 2 হাত মেলে বৃষ্টি উপভোগ করছে রৌদ্রি। শাড়ি লেপ্টে আছে শরীরে, স্নিগ্ধ মোহনীয় লাগছে তাকে। হঠাৎ নীরাদ বলে, চোখ বন্ধ করো। রৌদ্রি বিনা বাক্যে চোখ বন্ধ করে। কেন জানি প্রশ্ন করতে ইচ্ছে করছে না তার। মনে হচ্ছে যা হচ্ছে হোক না। নীরাদ হাঁটু গেড়ে বসে, এক হাতে সদ্য ফোটা একগুচ্ছ লাল গোলাপ ধরা। বৃষ্টির পানিতে ভিজে একাকার সেগুলো। ছাদের এক কোণায় বেশ কিছু গোলাপ গাছ আছে, সেখান থেকে মাত্রই নিয়ে এসেছে সে। গোলাপগুলো বাড়িয়ে রৌদ্রির দিকে ধরে বলে, চোখ খোলো। রৌদ্রি চোখ খুলে নীরাদকে এভাবে দেখে থমকে যায়। বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকে। নীরাদ বড় করে একটা শ্বাস নিয়ে বলে, আই নো যে এটা একটু অদ্ভুত, কিন্তু তোমাকে কখনোই সেভাবে বলা হয়নি। সবাই তো বিয়ের আগেই প্রপোজ করে, আমি না হয় একটু অন্যরকম করে বিয়ের পরেই প্রপোজ করলাম। তোমাকে কখন এতটা ভালোবেসে ফেলেছি জানি না, তবে তুমি আমার প্রতিটা শিরায় শিরায় মিশে গেছো। তুমিহীন আমিকে ভাবতেও আমার ভয় লাগে। সব সময় আমার পাশে থেকে ভাবি আমাকে গুছিয়ে রেখো। এই একগুচ্ছ লাল গোলাপের সঙ্গে আমার ভালোবাসা গ্রহণ করো প্রিয়। রৌদ্রির চোখ দিয়ে নোনা স্রোত বেয়ে পড়ে। বৃষ্টির পানির সাথে মিশে যায় সেই পানি। কাপা হাতে ভেজা গোলাপগুলো নেয় সে। নীরাদের পাগলামিতে আজ বিস্মিত সে। নীরাদ দাঁড়িয়ে যায়, 2 হাত কোমরে জড়িয়ে কাছে টেনে নেয় রৌদ্রিকে। নেশা ভরা কণ্ঠে বলে, তোমাকে আমি সুস্থ মানুষের মতো ভালোবাসতে পারবো না, কারণ আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। রৌদ্রির লজ্জায় নীরাদের বুকে মুখ লোকায়।
লোকটা সব সময় লজ্জায় ফেলে তাকে। নীরাদ 2 হাত রৌদ্রির 2 গালে রাখে। রৌদ্রির মুখটা বুক থেকে উঠিয়ে নেয়। শীতে রৌদ্রির ঠোঁটগুলো থর থর করে কাঁপছে। রৌদ্রির কাঁপা ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় নীরাদ। পরম আবেশে চোখ বন্ধ করে ফেলে রৌদ্রি। বৃষ্টির বেগ ক্রমশই বাড়ছে, সেই সাথে বাড়ছে তাদের ভালোবাসার গভীরতা। যাই হোক, সর্বোপরি গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।